হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটি ক্লাসে। এন্ড আজকে আমরা চলে আসছি আমাদের ফিজিক্স ক্লাসে, অর্থাৎ ক্লাস 10 এর তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো তোমাদের জন্য কিন্তু ভাইয়া আজকে নিয়ে আসছি হচ্ছে অধ্যায় 1 এবং 2। আমাদের যে ফিজিক্সের বইয়ের প্রথম দুইটা অধ্যায় আছে যেগুলো কিন্তু তোমাদের সবার যারা যারা হচ্ছে বাংলাদেশে পরীক্ষা দিবে পিটেস পরীক্ষা সবারই মূলত হচ্ছে এই দুটো অধ্যায় আছে। এই দুটা অধ্যায়ের যত টাইপের ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং যেগুলো তোমাদের একটু সমস্যা হইতে পারে বা তোমরা কোনো জায়গায় ভুল করবা বা প্রশ্ন বুঝতে পারবা না, এই সব টাইপের প্রশ্ন নিয়ে মূলত আজকে ভাইয়া ক্লাসে চলে আসছে তোমাদের সামনে। অনেকে হয়তো আমাকে চিনবা, অনেকে হয়তো নতুন স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করবা। তো তোমাদের সবার সাথে আজকে ইম্পর্টেন্ট ক্লাসটা করব, মানে ক্লাসটা করলেই বুঝতে পারবা যে এইখানে সব টাইপের এমসিকিউ আছে। তোমাদের থিওরিটিক্যাল এমসিকিউ কোনগুলো ইম্পর্টেন্ট, তোমরা কিভাবে অল্প সময়ের মধ্যে একটা এমসিকিউ তুমি অ্যান্সার করতে পারো। অ্যান্ড যেহেতু তোমাদের পরীক্ষার মধ্যে কম সময় থাকবে, ম্যাথমেটিক্যাল টার্মস থাকবে, থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে, সব কিছু মিলে তোমরা কিভাবে ব্যালেন্স করতে পারো অ্যান্ড কোন কোন টিপস ফলো করলে তোমাদের এমসিকিউ আরও বেশি ভালো হবে, আরও বেশি নাম্বার এনশিওর করতে পারবা ইনশাল্লাহ, এই সব কিছু নিয়ে আজকে কথাবার্তা হবে। ভাইয়া তোমাদের সাথে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব। ক্লাস 10-এ থাকতে আমি কোন কোন প্রবলেমগুলো ফেস করছিলাম সব কিছু নিয়ে কথাবার্তা হবে। আমাদের কাছে কিন্তু এখন হচ্ছে সময় নষ্ট করার মতো সময় একদমই নাই। তো তোমাদের জন্য ভাই একদম যতগুলো টেস্ট পেপার তোমাদের বাজারে পাওয়া যায় সব কিছু ঘাটাঘাটি করে বেস্ট 50টা এমসিকিউ, যেগুলো প্রত্যেকটা হয় কোনো বোর্ডে আসছে, না হলে বাংলাদেশের বেস্ট কোনো স্কুলে আসছে, এইগুলোই মূলত আজকে তোমাদের ক্লাসে নিয়ে আসছি। তোমাদের সাথে ভাইয়া একটু পরিচিত হই। ভাইয়ার নাম হচ্ছে সাব্বির আহমেদ রিফাত অ্যান্ড ভাইয়া বর্তমানে বুয়েটে মাস্টার্স করতেছি অ্যান্ড রুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। আর তোমাদের সাথে অনেকদিন ধরেই পড়ানোর সাথে আসি, 10 মিনিট স্কুলে ফিজিক্স পড়াচ্ছি, এটাই ছোট্ট একটু পরিচয়। হ্যাঁ, তো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমরা শুরুতে দুইটা জিনিস না 3টা জিনিস হাতের কাছে রাখবো। প্রথম জিনিস হচ্ছে অবশ্যই ভাইয়ার সামনে তোমাদের সামনে আমি থাকবো ইনশাল্লাহ, অ্যান্ড এক গ্লাস পানি রাখবা, একটা ক্যালকুলেটর রাখবা, খাতা কলম তো অবশ্যই থাকবে। এবং তোমরা আজকে যে 50টা এমসিকিউ আমি করাবো এখন নেক্সট 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 25 মিনিটে, এই 50টা এমসিকিউ কার কয়টা হয়েছে নিজে নিজে পারছো একটু ওই যে করবা, নোট করবা, ঠিক আছে? মনে করো 1 দিয়ে একটা টিক চিহ্ন দিবা যে হ্যাঁ হয়েছে, 1 নাম্বারটা হয়েছে, 2 নাম্বারটা হয় নাই, এরকম করে দিলে লাস্টে দেখবো যে কার কত মার্কস হয়েছে, ঠিক আছে? একদম শুরুতে দেখো আমরা আজকে কোন বোর্ডের প্রশ্ন সলভ করতেছি, মোটামুটি এইখানে সবকিছুই লেখা থাকবে, কারণ আজকে দেখবা বোর্ড প্রশ্নের বাইরে তো নাই। ইভেন এই বোর্ড প্রশ্নগুলাই আবার তোমাদের মানে বিভিন্ন ঢাকা বলো, রাজশাহী বলো, চিটাগাং, খুলনা, বরিশাল সব জায়গা থেকেই মোটামুটি এখান থেকে স্কুলে বেস্ট স্কুল থেকে এই প্রশ্নগুলাই তোমাদের পরীক্ষায় আসে। তো আমরা আজকে ওই সব কিছু নিয়েই ইনশাল্লাহ ক্লাসটা করব। আচ্ছা ঠিক আছে, প্রথম যে এমসিকিউটা, হ্যাঁ আমি তোমাদেরকে একটু বলে দিই, একদম শুরুতে একটা কথা বলি, সবাই একটু জাস্ট নোট করে রাখবা। সেটা হচ্ছে আমরা আজকে ক্লাসটা করব, এই ক্লাসের মধ্যে কি শুধু ম্যাথ করব, শুধু থিওরি করব না, আমরা এখানে থিওরিটিক্যাল প্রশ্ন কোনগুলো আসতে পারে তোমাদেরকে বলবো, এই ম্যাথগুলো কিভাবে আসতে পারে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট দেখবা এমন একটা ম্যাথ করতেছো ওই ম্যাথে তুমি ভুল করে ফেলছো, বাট সহজ ম্যাথ, তো কোথায় ভুল করবা এটা বলে দেবো, ঠিক আছে? একটু ক্লাসটা শুরু করে এখন আসো, তারপর আস্তে আস্তে আরো বেশি শিখবো। অ্যান্ড তারপরে এই ক্লাসের শেষের যে এমসিকিউগুলো আছে ওগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সবগুলো ইম্পর্টেন্ট, ওগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তো ক্লাস করতে করতে বুঝবা, সমস্যা নেই। অ্যান্ড যেটা লাস্ট কথা বলবো যে পরীক্ষায় কিভাবে ভাইয়া আমরা হচ্ছে ফিজিক্সে ভালো করব, এগুলো নিয়েও ভাইয়া ক্লাসের ফাঁকে ফাঁকে বিভিন্ন সময় তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা কি সবাই রেডি, তাই না? আমরা সবাই ক্লাসের জন্য রেডি। গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে সেই তত্ত্বের সত্যতা যাচাইয়ের মাধ্যমে বৈজ্ঞানিক ধারণা সূচনা করছে। দেখো একটা সহজ কথা বলি ভাইয়া, তোমাদের যে অধ্যায় প্রথম অধ্যায় আছে ফিজিক্সের ভৌত রাশি এবং পরিমাপ, এইখানে তোমাদের দেখবা অনেক বিজ্ঞানীর নাম দেয়া আছে, তারা কি কি করছে, কখন কি করছে, অনেক কিছু লেখা আছে। বাট ফ্রিকুয়েন্টলি বোর্ডে কোন প্রশ্নগুলো বেশি আসে ওইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অল্প পড়ার মাধ্যমেই ক্লিয়ার করে ফেলতে পারবো, তাই না? তো এখন দেখো এই প্রশ্নটা না একটা কমন প্রশ্ন, এটা প্রত্যেকটা বোর্ডে প্রতি বছর বিভিন্ন সময় আসে অথবা স্কুলগুলোতে আসে। তোমরা এইখানে একটু খেয়াল করবা যে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে বা কোনটা শুরু করছে, এই টাইপের প্রশ্নগুলা তোমাদের পরীক্ষাতে অনেক বেশি আসে। সালগুলো যদি নাও আসে, সাল থেকে প্রশ্ন খুব একটা আসে না, বাট এইখান থেকে প্রশ্ন আসে। সেটা কি? এটা হচ্ছে গ্যালিলিও। তো প্রথম অ্যান্সার হচ্ছে সি। আমরা যারা যারা পারছি সবাই একটু খাতার মধ্যে 1 দিয়ে, যদি হয় তাহলে টিক চিহ্ন দিব, যদি ভুল করি তাহলে একটা ক্রস দিয়ে দিব, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। আজকের ক্লাসে হয় আমরা পারবো, না হলে হচ্ছে আমরা শিখবো। ভুল বলে কোনো কথা নেই যে ভাই ভুল করছি হয় নাই, এরকম কোনো কথা নাই। আজকে শিখছি, কোনো সমস্যা আছে বলো? আচ্ছা,
পরের প্রশ্ন দেখি, ক্যালকুলাস কার আবিষ্কার? এইটা দেখি খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এইটা তোমরা একটু স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে? এইটা তোমরা একটু স্টার দিয়ে রাখতে পারো যে ক্যালকুলাস কে আবিষ্কার করছে। তোমাদের বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা কিন্তু ভাইয়া অনেক অনেক বেশি আসে, এটা কিন্তু একদমই মিস করা যাবে না। আর্কিমিডিস, আলহাজের, নিউটন, রজার বেকন, হ্যাঁ এখানে প্রত্যেকেই কিছু না কিছু আবিষ্কার করছে। তারপর হচ্ছে আমরা যদি বলি যে ক্যালকুলাস কে আবিষ্কার করছে, খুব সিম্পলি আমরা বলতে পারবো যে এটা হচ্ছে নিউটন আবিষ্কার করছে। ভাই এটা একটু খুবই খুবই কমন একটা প্রশ্ন, তো এটা একটু সবাই নোট করে ফেলবো, ঠিক আছে? সামনে আস্তে আস্তে আরো বেশি ডিপ প্রশ্নের দিকে যাব, যেগুলা আরো বেশি ভুল করবা, বাট পরীক্ষার হলে ভুল করা যাবে না। আজকের ক্লাসে শিখো, পরীক্ষার হলে যেন ভুল না হয়, এইটা জাস্ট এনশিওর করো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট যারা ক্লাস করতেছে এবং যারা পরে দেখবা, সবাই যাতে স্কুলে সর্বোচ্চ ভালো রেজাল্ট করে। দ্যাটস ইট। আচ্ছা, পরেরটা, বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? ভাইয়া দুই রকম কথা আছে, দেখো প্যাচ লাগাইলে চলবে না। একটা হচ্ছে চুম্বকের নাড়াচাড়া দিয়ে চুম্বকের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এই যে এটা একজন বিজ্ঞানী আবিষ্কার করছে। আরেকটা হচ্ছে বিদ্যুৎ দিয়ে চুম্বক, কথা বুঝতে পারছো? চুম্বক দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়, বিদ্যুৎ প্রবাহ দিয়ে আবার চুম্বক তৈরি করা যায়। তো কোনটা কোন বিজ্ঞানী আবিষ্কার করছে, এটা কিন্তু ভাইয়া তোমাদের একটু খেয়াল করতে হবে। বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? ভাইয়া খুবই 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 একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু সবাই ভুল করতেছো দেখতে পাচ্ছি। অনেকেই সি বলতেছো, অনেকে ফ্যারাডে বলতেছো। ভাইয়া বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে চুম্বক তৈরি করেন অরস্টেড। এইটা একটু সবাই নোট করো, এই লাইনটা তোমরা একটু মুখস্থ করো, তোমাদের কোনো না কোনো স্কুলে বা কয়েকটা স্কুলে এটা আসবে। আমি লিখে দিলাম, মনে করো, হ্যাঁ এই যে মনে মনে লিখে দিলাম। আচ্ছা ঠিক আছে, তো এটা অনেকেই ভুল করে ফেলছো, কোনো সমস্যা নেই ভাই, আমরা শিখে ফেলছি। এগুলো একটু ইম্পর্টেন্ট এমসিকিউ। হ্যাঁ, এর মানে কি ভাইয়া, যে আমরা এইখানে যে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে এটা একটু নোট করে সুন্দর করে আমরা পড়বো। আমাদের যে পেইড ব্যাচে কিন্তু আমরা ওইভাবে হচ্ছে দাগাই দিই, আমাদের যে মাস্টার বুক আছে ওইখানে কিন্তু আমরা ওই ইম্পর্টেন্ট লাইনগুলো একদম সুন্দর করে ধাপে ধাপে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে সবকিছু ওইরকম করে নোট করা থাকে আর কি। তোমরা ওইভাবে নোট করে করে পড়বা। তারপরে হচ্ছে আপেক্ষিক তথ্যের প্রতিষ্ঠাতা। ভাইয়া এইটা কিন্তু তোমরা মোটামুটি সবারই পারার কথা। হ্যাঁ, এই টাইপের এগুলো যেগুলো দেখাচ্ছি এখান থেকেই তোমাদের এমসিকিউ দেখবা যে একটা বা দুটা চলে আসছে, এই পর্যন্ত যে 4টা এমসিকিউ করলাম, ঠিক আছে? আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে আলবার্ট আইনস্টাইন। হ্যাঁ, এটা একটা খুবই খুবই কমন প্রশ্ন। দেখো এটা 3-4টা বোর্ডে এখানে দেওয়া আছে, এর বাইরে অনেক বোর্ডে অনেক স্কুলে আসছে। হ্যাঁ, সবগুলো তো এখানে লিখতে গেলে খালি বোর্ডে লেখা লাগবে। এই প্রশ্নটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসছে অনেকবার বিগত বছরগুলোতে, এট দ্য সেম টাইম তোমাদের স্কুলগুলোতেও আসছে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তারপরে আমরা একটু পরের প্রশ্নে যাই, সেটা হচ্ছে রেডিয়াম আবিষ্কার করে কে? রেডিয়াম কি ভাইয়া? একটা তেজস্ক্রিয় মৌল। রেডিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, এই রেডিয়ামটা কে আবিষ্কার করে? এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বলো রেডিয়ামটা কে আবিষ্কার করে? ঠিক আছে, বলো বলো। আচ্ছা, এখানে অনেকে আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছি। হ্যালো ভাইয়া, হ্যালো। আচ্ছা, আপেক্ষিকতা কি ভাইয়া? আপেক্ষিকতা বলতে আসলে বোঝায় যে কোনো কিছু স্থির না। মানে আমরা মনে করি না যে সময় স্থির, বা সময় হচ্ছে কি বলে, মনে করো আমার জন্য যেই সময় আরেকজনের জন্য সেই সময়। আমার মনে করো 10 সেকেন্ড সময় অন্যজনের সাথে, বা তোমাদের ফারদিন ভাইয়া বা অন্য কোনো একজন তারও 10 সেকেন্ড। বাট এটা আসলে আপেক্ষিকতা বলতে বোঝায় যে আসলে এগুলো সব কিছু ফিক্সড না। এই একজনের 10 সেকেন্ড আরেকজনের 10 বছরের সমান হইতে পারে। এই যে পরিবর্তনটা বা একজনের সাপেক্ষে আরেকজনের যে পার্থক্যটা, এই জিনিসটাকে বলা হয় আপেক্ষিকতা বা তুলনা করা। হ্যাঁ, যে আসলে এখন এই অবস্থায় একরকম, অন্য একটা অবস্থা আরেক রকম, সহজ করে যদি বলি। বাট এগুলো আরো বিস্তারিত আমরা হচ্ছে কলেজে যখন উঠবো ইনশাল্লাহ আরো ভালোভাবে শিখবো। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। অ্যান্সার হচ্ছে পিয়ারে করি। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এই তো ফাহিম, তারপর হচ্ছে আব্দুল্লাহ, তারপর সবাই মোটামুটি বলছে, সাকিবুল বলছে বি। গুড। কে দেখছে যে বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে? ভাইয়া এইটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা দেখো বোর্ড, দিনাজপুর বোর্ডে 23 সালে আসছে, দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে, মেবি 24 সালেও কোনো না কোনো বোর্ডে আসছে, এবং 25 সালেও তোমাদের কোনো না কোনো ভাইয়ার আপুদের কোনো বোর্ডে আসছে এই বছর। তো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড বা আমাদের যে মহাবিশ্ব ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, এইটা প্রথম কে আবিষ্কার করছে? এইটা তোমাদের খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, এটা তোমাদের কিন্তু ভুল করা যাবে না। আইনস্টাইন, হাবল, গ্যালিলিও, নিউটন। তো আমরা একটু কমন সেন্স খাটাইলেও বুঝতে পারি। মনে করো এমসিকিউ তোমার কমন পড়ে নেই,
বাট তুমি একটু চিন্তা করে দেখতে পারো যে আমরা তো ছোটবেলা থেকে আইনস্টাইনের নাম শুনছি, গ্যালিলিওর নাম শুনছি, নিউটনের নাম শুনছি, কই কখনো তো এই টাইপের কথাবার্তা শুনি নাই। তার মানে একজন কি আছে, এই যে আমাদের বিজ্ঞানী হাবল সাহেব, সে কিন্তু এখানে একটু মানে আলাদা। তো আমার মনে হইতেছে যে হ্যাঁ হাবলই হইতে পারে। যদি এরকম পরীক্ষার হলে দেখো যে কমন পড়ে নাই, তখন একটু মাথা খাটাইতে হবে যে আসলে কোনটা হইতে পারে। ঠিক আছে, তো হাবল, উনি হচ্ছে বিজ্ঞানী হাবল, এবং তার নামে একটা হাবল টেলিস্কোপও আছে। হ্যাঁ, অনেক বিশাল বড় একটা টেলিস্কোপ আছে, যেটা অনেক বছর ধরে মহাবিশ্বে নাসার তৈরি একটা টেলিস্কোপ, যেটা হচ্ছে মহাবিশ্বে ঘুরতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে পরের প্রশ্ন, নিচের কোনটি মৌলিক রাশি? ভাইয়া তোমাদের মৌলিক রাশি যৌগিক রাশি থেকে একটা প্রশ্ন তোমরা পাবা। মৌলিক রাশি যৌগিক রাশি থেকে তোমরা একটা প্রশ্ন শিওর থেকেও পাবা, যে নিচের কোনটা মৌলিক রাশি, নিচের কোনটা মৌলিক রাশি নয়, নিচের কোনটা যৌগিক রাশি বা লব্ধ রাশি। মৌলিক না, সরি, লব্ধ, যৌগিক না, লব্ধ রাশি। মৌলিক আর হচ্ছে লব্ধ, এই দুইটা বলা হয়। ঠিক আছে, তো আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি মৌলিক রাশি কোনটা। ভাইয়া আমরা জানি যে 7টা মৌলিক রাশি আছে, 7টা মৌলিক রাশির নাম আমরা কিন্তু মুখস্থ রাখবো। এই 7টা মৌলিক রাশি যদি মুখস্থ রাখো, এর বাইরে যত রাশি আছে সবগুলো হচ্ছে লব্ধ রাশি। বুঝতে পারছি, ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো ভয় নাই, ওগুলো আমরা পারবো। তো এখন আমরা জানি যে এখানে তড়িৎ তীব্রতা, ওই যে 7টার মধ্যে তড়িৎ তীব্রতা কি আছে, একটু কল্পনা করো তো। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কি তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা এটা কি ছিল, তড়িৎ আধান কি ছিল, তড়িৎ প্রবাহ কি ছিল, একটু মনে করো। তোমরা অলরেডি অনেকেই ভুল অ্যান্সার দেওয়া শুরু করে দিছো। তোমরা বেশিরভাগই এখন বি আর ডি বলতেছো, বাট কয়েকজন বলছো তড়িৎ তীব্রতা। আমি জানি তোমরা কোথায় প্যাচ লাগাইছো। তোমরা প্যাচ লাগাইছো হচ্ছে এই যে দীপন তীব্রতা নামে একটা কথা ছিল, দীপন তীব্রতা। এই দীপন তীব্রতায় তোমরা হচ্ছে এইটার সাথে প্যাচ লাগাই ফেলছো। ভাইয়া দীপন তীব্রতা আর তড়িৎ তীব্রতা এক জিনিস না। দীপন তীব্রতা আর তড়িৎ তীব্রতা এক জিনিস না। তোমরা অনেকেই এ বলে ফেলছো, ভাইয়া এ হবে না। মৌলিক রাশি কোনটা? আমরা জানি তড়িৎ প্রবাহ, যেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, এবং এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মনে আছে? কিভাবে কনফিউশন লাগাই দেয় বুঝতে পারছো? অনেকেই হুট করে প্রথম অ্যান্সারটা দেখে, আরে এটা তো তীব্রতা তো দেখছিলাম, হ্যাঁ এটাই মনে হয় উত্তর, বাকি অপশন পড়বে না। ভুলটা এখানেই করে ফেলবা। এই ভুল, এই টাইপের ভুল কোনোভাবেই করা যাবে না। তার মানে কি অ্যান্সার হচ্ছে ডি, তড়িৎ তীব্রতা হবে না, তড়িৎ প্রবাহিতা হবে না, তড়িৎ আধান হবে না। এরা সব হচ্ছে কি লব্ধ রাশি বা মৌলিক রাশি না, এরা হচ্ছে কি লব্ধ রাশি। অর্থাৎ এদেরকে আমরা কি করতে পারি, ভাঙলে অনেকগুলো রাশি পাই। হ্যাঁ, আর মৌলিক রাশি ভাঙলে শুধু মৌলিক রাশি পাওয়া যায়, অন্য কোনো রাশি পাওয়া যায় না। এই সুমাইয়া বলতেছে অ্যান্সার নাই। ভাইয়া এই যে তড়িৎ প্রবাহ, আমরা কি জানি তড়িৎ প্রবাহ একটা মৌলিক রাশি। আচ্ছা ওকে, ঠিক আছে, তো আমরা পড়ে গেছি, পারছি আমরা, জোস। তারপরে কি এখন আরেকবার, এই যে মাত্র কিন্তু বলছি ভাই এটাতে আর সময় দিব না, এটাতে আর সময় দিব না। কেন জানো? কারণ তোমরা মাত্রই শিখে ফেলছো, শুনে ফেলছো। সেটা কি, যে বলছি যে দীপন তীব্রতা একটা মৌলিক রাশি। তার মানে কি, এই যে নিচের কোনটি মৌলিক রাশি? দীপন তীব্রতা। এখন তাহলে আমরা একটু শর্টকাটে মনে রাখতে পারি, তাহলে কি তাপ, বেগ, তড়িৎ বিভব, এগুলা কি, এগুলা কি বলো? তাপ, বেগ, তড়িৎ বিভব সবগুলো হচ্ছে তোমার হচ্ছে লব্ধ রাশি, লব্ধ রাশি। শুধুমাত্র দীপন তীব্রতা, যার একক হচ্ছে ক্যান্ডেলা, ঠিক আছে, সিডি দ্বারা প্রকাশ করা হয় একক, এই দীপন তীব্রতাই হচ্ছে আমার মৌলিক রাশি। বুঝতে পারছি? সবাই পারবো ইনশাল্লাহ? ভেরি গুড, ভেরি গুড। বি বলছো সবাই, মোটামুটি আমরা এই পর্যন্ত পারছি। ঠিক আছে, আচ্ছা, তো তোমাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিই, সেটা হচ্ছে এই যে তোমাদের ক্লাস 10-এর স্টুডেন্টরা তোমরা যারা আসো, তোমাদের যে প্রি টেস্ট পরীক্ষার একটা ফ্রি কোর্স আমাদের কিন্তু আছে ভাইয়া। এটা কিন্তু তোমরা জাস্ট তোমাদের যে পরীক্ষার যে প্রস্তুতিটাকে আরো অনেক জোসভাবে গুছাই ফেলতে পারবা। আর এখানে দেখো তোমাদের হচ্ছে সব প্রশ্নের সমাধানগুলো ওই যে তোমার কোর্সের মধ্যে পেয়ে যাবা একদম ফ্রিতে, হ্যাঁ কোর্সের মধ্যে। এবং দেখো তোমাদের হচ্ছে 2টা করে ওয়ান শট ক্লাস, তারপর হচ্ছে তোমার সবগুলো সাবজেক্ট আমরা যেগুলো পড়াই 6টা সাবজেক্টে সবগুলোই আমরা পাবো। ঠিক আছে, এই কোর্সের মধ্যে একদম গোছানোভাবে এই ক্লাসগুলা ফ্রিতে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইট থেকে জাস্ট সার্চ করলেই হবে ক্লাস 10 তোমার হচ্ছে এই ফ্রি কোর্স, যেটা এটা একটু সার্চ করলেই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর তারপরেও যদি কোনো কিছু এক্সট্রা জানতে হয় 16910 এখানে কল করলেও তো হবে। আচ্ছা, তো আমরা এখন একটু পরেরটাতে যাই। অ্যান্ড ভ্যাট যারা এখন জয়েন করছে তোমাদেরকে আরেকবার একটু বলি, যারা যারা এখন জয়েন করছি কাইন্ডলি একটু আমাদের যে লাইভ এই যে ক্লাসটা একটু শেয়ার করে দিব। হ্যাঁ, আমাদের এই ক্লাসটা যদি অন্য কোনো একটা ফ্রেন্ডের, তোমার কোনো একটা ফ্রেন্ডের কাজে লাগে, হয়তো ওই ক্লাসটা জানে না, বাট তোমার শেয়ার করার কারণে ও জানছে,
তাহলে ওর যদি হেল্প হয় এটা কিন্তু ভাই আমাদের সবার জন্যই ভালো না, আমরা সবাই একসাথে শিখতে পারবো। অ্যাট দ্য সেম টাইম এই ক্লাসটা তোমার টাইমলাইনে থাকবে, তোমার আর খোঁজাখুঁজি করতে হবে না। এই 50টা এমসিকিউ যদি ক্লাসের আগে পরীক্ষার আগে একবার রিভাইজ করে দিয়ে যাও, একদম দেখবা যে কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা এখন একটু পরেরটা যাই। নিচের কোনটি মৌলিক রাশি? আবার একটা প্রশ্ন আসছে, এই যে ঘুরে পেঁচায় আসতেছে বারবার। আমাদের কি জানি ভাইয়া, ভর, সময়, তারপর হচ্ছে তোমার দৈর্ঘ্য, এগুলো কি সব হচ্ছে মৌলিক রাশি, তাই না? তারপর তাপমাত্রা, তারপর হচ্ছে তোমার দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, এগুলো সবগুলোই কি মৌলিক রাশি। তারপর হচ্ছে আরো কিছু আছে, এগুলো বলবো না কারণ এখন বললে তোমরা এমসিকিউ পেয়ে যাবা। এখন এইখানে দেখো, তাপ, শক্তি, তাপমাত্রা, পরিবাহিতা, তোমাদের মধ্যে প্যাচ লাগবে কোথায় জানো? তোমরা এমসিকিউতে কোথায় ভুল করবা? তোমরা এই তাপ এবং হচ্ছে এই তাপমাত্রা, এই দুইটা জায়গার মধ্যে তোমরা প্যাচ লাগাই ফেলবা। তোমার প্যাচ লাগবা কি হবে? সেটা হচ্ছে ভাইয়া দুইটাই তো মনে হয় কাছাকাছি মনে হয় না। তাপ একটা শক্তি, বুঝো, আর তাপমাত্রা কি শক্তির পরিমাপ। এই তাপমাত্রা হচ্ছে একটা মৌলিক রাশি, তাপমাত্রা একটা মৌলিক রাশি। এটা সবাই একটু মনে রাখবো ভাইয়া, একটু মনে রাখবো। এইখানে তোমরা ভুল করলে কিন্তু অনেক মানে সহজ জিনিস ভুল করে আসবা। এরকম কনফিউশন দেখো দিনাজপুর বোর্ডে আসছে এবং অন্যান্য বোর্ডেও আসছে, সবগুলো এখানে হয়তো লেখা হয় না। কিন্তু তোমরা একটু খেয়াল রাখবা যে এইখানে যতগুলো প্রশ্ন আজকে সলভ করবো, হয় তোমাদের কোনো ভালো স্কুলে আসছে, না হলে বোর্ড পরীক্ষায় আসছে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? আচ্ছা জোস, সবাই সি বলতেছে, কয়েকজন বি বলছে বা এ বলছে, তার মানে কি নয় আনসার? সবাইকে আমরা খাতার মধ্যে ই করতেছি তো যে আমাদের কয়টা হয়েছে, কোনটা ভুল হয়েছে। এবং তোমরা একদম নিশ্চিন্তে থাকো, ক্লাস শেষে ইনশাল্লাহ আমি তোমাদেরকে আবার ক্লাস স্লাইডটাও দিব। বাট দেখি তোমরা যদি ক্লাসের মধ্যে এরকম এরকম এখন যেভাবে আসো সেভাবে যদি রেসপন্স করতে থাকো, তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাস শেষে স্লাইডটা পেয়ে যাব। ঠিক আছে? এবং এরপরে যে প্রশ্নটা, নিচের কোনটি মৌলিক রাশি নয়? তোমরা এই টাইপের প্রশ্নগুলোতে জানো এই নয় কথাটা খেয়াল রাখো না। নিচের কোনটি মৌলিক রাশি নয়, এই যে নয়টা আমরা যখন পরীক্ষার মধ্যে বসি, তোমাদের স্যারদের টিচারদের একটা খুবই ফেভারিট একটা টপিক বা ফেভারিট প্রশ্ন এরকম যে নিচের কোনটা লব্ধ রাশি নয়, নিচের কোনটি কি বলে ভেক্টর রাশি নয়। এই নয় কথাটা না আমাদের যখন মাথার মধ্যে বসি না, আমরা যখন পরীক্ষার মধ্যে বসি, মাথার মধ্যে এই জিনিসটা কাজ করে না বা চোখ এই জিনিসটাকে খেয়াল করে না। তো তোমরা প্রশ্নটা ভালো করে পড়বা। এমসিকিউতে ভুল করার অন্যতম বড় কারণ হচ্ছে ভাই আমরা প্রশ্ন ঠিকমতো পড়ি না। যেমন এখানে দেখো, মৌলিক রাশি দেখে তুমি তড়িৎ প্রবাহ দেখে বুঝলে আরে এটা তো মৌলিক রাশি। এরপরে যে নয় কথাটা আছে, এই কথা যে নয় কথাটা আছে, তোমরা কিন্তু এই জিনিসটা খেয়াল করবা না অনেকে। তোমরা কিন্তু অনেকেই এই যে নয় কথাটা খেয়াল করো না। তড়িৎ প্রবাহ কি মাত্রই পড়ছি একটা মৌলিক রাশি, দীপন তীব্রতা মৌলিক রাশি, তাপমাত্রা মৌলিক রাশি, দীপন ক্ষমতা কি মৌলিক রাশি? আমরা কি এটা কি পড়ছি? আমরা কি এটা পড়ছি বলো? দীপন ক্ষমতা কিন্তু আমরা পড়ি নাই। তার মানে মনে হইতেছে যে এটা হবে, তাই না? তোমরা কি বলো? এটাই তো হওয়ার কথা, তাই না? এরকমই আমাদের ভুল হয়, আমরা তাড়াহুড়া করতে গিয়ে অল্প সময়ের মধ্যে অনেক অ্যান্সার করতে হয়, পেঁচায় ফেলি বা আমরা হচ্ছে খেয়াল করি না। এগুলো করলে দেখবা যে ভাইয়া সহজ প্রশ্ন ভুল করে আসছো, তখন অনেক মন খারাপ লাগবে। বাট আমাদের সুপার স্টুডেন্টরা এই ভুলগুলো করবে না ইনশাল্লাহ, আমরা জানি এটা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন বলতে পারি যে এটা অ্যান্সার হচ্ছে দীপন ক্ষমতা, এটা কোনো মৌলিক রাশি না, এটা একটা লব্ধ রাশি। গট ইট? সবাই বুঝতে পারছি? নিচের কোনটি মৌলিক একক? এবার দেখো টপিকগুলা বুঝো, আমি কি পড়াইলাম এতক্ষণ, মৌলিক রাশি কোনগুলা, বিজ্ঞানীর মানে কোনটাকে আবিষ্কার করছে, তারপর হচ্ছে কোন একক, কোনটা মৌলিক একক, এগুলো তোমাদের পরীক্ষার টপিক। এগুলো একটু খাতার মধ্যে খেয়াল করো। যারা একটু স্মার্ট ওরা কিন্তু টপিকগুলা খেয়াল করে যে ভাইয়া কোন টপিকগুলোকে বেশি জোর দিচ্ছে, ওইটা পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে ভাইয়া? তো আমরা একটু দেখি। এন মানে কি নিউটন, যে মানে হচ্ছে জুল, পি এ মানে কি প্যাসকেল, চাপের একক প্যাসকেল, শক্তির একক জুল বা কাজের একক জুল, তারপর হচ্ছে বলের একক হচ্ছে নিউটন, আর কে মানে কি কেলভিন। কেলভিন মানে কি ভাইয়া? তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। এইটা আমরা সবাই মোটামুটি জানি। আর আমরা কি জানি? তাপমাত্রা একটা মৌলিক রাশি, তার যে একক হবে সেটাও কি মৌলিক একক। তার মানে যদি মৌলিক রাশি না দিয়ে মৌলিক একক জিজ্ঞেস করে, আমরা কি ভুল করব বলো? আমরা না ফাটাই দিব ইনশাল্লাহ, তাই না? কিসের আবার ভয়, কিসের আবার ভুল? যা আসবে সব পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ভেরি গুড, মোটামুটি সবাই এটা ডি বলছে, এটা হচ্ছে অ্যান্সার ডি। আচ্ছা, আমরা কিন্তু সামনে আস্তে আস্তে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখন একটু পরে শুরু হবে।
আচ্ছা, তো আচ্ছা আমাদের গ্রুপগুলোতে কিন্তু তোমরা অনেকেই এখন গ্রুপ থেকে ক্লাস করতেছো। আমাদের ক্লাস 10 সুপার স্টুডেন্টস গ্রুপটা দেখো, এখানে প্রায় 55,000 স্টুডেন্ট তোমাদের ক্লাস 10-এর বন্ধুরা ফ্রেন্ডরা জয়েন করে আছে। বোর্ড সাজেশন বলো, গাইডলাইন বলো, অনেক কিছু এই গ্রুপের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রেখো এবং ডাউট সলভ, তোমাদের কোনো প্রবলেম আছে কিনা এই সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে গ্রুপটাতে আমরা অ্যাক্টিভ থাকি। আচ্ছা, তারপর আসো পরেরটা, মৌলিক একক। ভাইয়া আমাদের তার মানে কি বুঝলাম, যে আমাদের একক থেকে প্রশ্ন আসে, যেহেতু বোর্ড প্রশ্নে ফ্রিকুয়েন্টলি বারবার আসতেছে, তার মানে কি এই মৌলিক একক থেকে আমাদের প্রশ্ন অনেক বেশি আসে। ঠিক আছে, এইটা একটু আমরা খেয়াল রাখবো। এই মৌলিক একক থেকে অনেক বেশি প্রশ্ন আসে, মাঝে মাঝে মৌলিক রাশি থেকে আসে না, বাট মৌলিক একক থেকে আসে। এই তো জোস। ক্যান্ডেলা, ভাইয়া ক্যান্ডেলা কিসের একক? ক্যান্ডেলা কিসের একক? ক্যান্ডেলা হচ্ছে তোমার দীপন তীব্রতার একক, দীপন তীব্রতা। এবং ক্যান্ডেলাকে সি এবং ছোট হাতের ডি অথবা ছোট হাতের সিডি, যেটাই হোক, ছোট হাতের সি ছোট হাতের ডি, এটা দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পারছি, সিডি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তার মানে মৌলিক একক হচ্ছে ক্যান্ডেলা, কারণ জুল, নিউটন, প্যাসকেল কোনোটাই কি মৌলিক রাশির একক না, কোনোটাই মৌলিক একক না। আচ্ছা, তারপরে প্রশ্ন লব্ধ রাশি। ভাই এগুলো মোটামুটি এখন বুঝে ফেলছি, এগুলো সময় নষ্ট করবো না। যেমন দেখো তাপমাত্রা কি মৌলিক রাশি, পদার্থের পরিমাণ, এইটা তোমাদের কনফিউশন হইতে পারে। দীপন তীব্রতা একটা মৌলিক রাশি, আর এই যে তাপ, আচ্ছা চারটাই ধরো টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখি তো তোমরা কনফিউজড হয়ে কি বলবা, কারণ পদার্থের পরিমাণ নাকি তাপ, কোনটা বলো, এইটা নাকি এইটা, কোনটা হচ্ছে লব্ধ রাশি? ভাইয়া লব্ধ রাশি বলছে, লব্ধ রাশি, মৌলিক রাশি না। দীপন তীব্রতা, তাপমাত্রা এগুলো হচ্ছে মৌলিক রাশি। 7টা মৌলিক রাশি মুখস্থ রাখবা আজকে, এখন থেকে 7টা মৌলিক রাশি মুখস্থ রাখবা। এর বাইরে যত কিছু আসবে সবকিছু লব্ধ রাশি, সোজা বাংলা কথা, বুঝছো? আমরা একটা মনে রাখবো, ভাই আমাদের এত পড়ালেখা কেন করা লাগবে, আমরা অল্প অল্প করে পড়বো, টেকনিক্যালি পড়বো, যাতে আমাদের অল্প পড়াতে বেশি কভার হয়ে যায়, বুঝছো? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, তোমরা মোটামুটি সবাই পারছো। অ্যান্সার কি? লব্ধ রাশি হচ্ছে তাপ, আর পদার্থের পরিমাণ একটা মৌলিক রাশি, এটা সবাই একটু মনে রেখো, এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কি? এটা সবাই মোটামুটি জানি, আমরা কেমিস্ট্রিতে পড়ছি। এটা কি? এটা হচ্ছে মোল। আমরা জানি এটা আর সময় নষ্ট করবো না এখন, এটা হচ্ছে মোল। গেল সবার? ঠিক আছে, 14 নম্বরটা পারছি, যে পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। ওকে, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, আমরা একটু আগে পড়লাম। এটা হচ্ছে মোটামুটি, এগুলো সব একটু এই জিনিসগুলা, হ্যাঁ, কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে, মৌলিক রাশি কোনগুলা, লব্ধ রাশি কোনগুলা, এবং তারপর হচ্ছে তোমার কি বলে এই যে এককগুলা, কোনটার একক কি, এগুলা থেকে তোমাদের দেখবা একটা না একটা বা দুইটা তুমি এমসিকিউ পেয়ে যেতে পারো। মিনিমাম একটা পাবা তোমার স্কুলে বা দুইটা পাবা, তো এই জায়গাগুলো একটু ক্লিয়ার করতে হবে। তারপরে আসো, এইটা একটা মজার প্রশ্ন, আর আমি জানি তোমরা এটা ম্যাক্সিমাম, তোমরা 80% ভুল করবা। তোমরা একটু করো, আমাকে অ্যান্সারটা বলো। আমি জানি তোমরা এখানে 80% মানুষ ভুল করবা। এই এমসিকিউ থেকে হচ্ছে আসল মজা এখন থেকে শুরু। আসো দেখি, এখন শুরু হবে হচ্ছে আসল মজা। হ্যাঁ, আমরা মোটামুটি এখন পর্যন্ত একটু সহজ প্রশ্ন পড়ছিলাম, বাট পদার্থের পরিমাণ হলো তাপমাত্রা না ভাইয়া, পদার্থের পরিমাণ না, পদার্থের পরিমাণ হচ্ছে মোল, পদার্থের পরিমাণ হচ্ছে মোল বোঝায়। আর তোমার হচ্ছে ওই তাপের যে পরিমাপ, কতটুকু শক্তি আছে, তাপ শক্তি আছে, এটার পরিমাপকে তাপমাত্রা বলে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন একটু অ্যান্সার করি, দেখি এই 1 পিকোমিটার সমান সমান কত সেন্টিমিটার। ভালো করে বুঝো, এখানে যে অপশনগুলো আছে, যারা যারা এখানে মুখস্থ বসাই দিবা এরা ভুল করবা। পরীক্ষাতে এইভাবে একটু ঘুরাই দিবে। এটা 2টা বোর্ডে এখানে লেখা আছে, এটা আরো অনেক বোর্ডে আসতে পারে। তো আমরা এখন দেখব, অলরেডি দেখতে পাচ্ছি বি সি ডি তে তোমরা 3টা ভাগ হয়ে গেছো। ভাইয়া এখন দেখো ভুলটা কোথায় করবা। আমরা জানি যে 1 পিকোমিটার সমান সমান 1 পিকোমিটার সমান সমান 10⁻⁻12 মিটার। কি বললাম? 1 পিকোমিটার সমান সমান 10⁻⁻12 মিটার। বাট আমাকে কি বলছে প্রশ্নে, কি বলছে? সেন্টিমিটার, সেন্টিমিটার বলছে। আছে কিসে? মিটারে। মিটার থেকে সেন্টিমিটারে যাইতে হলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। দ্যাটস ইট। আমি যদি এখন এটাকে যদি কি করি, 100 দিয়ে গুণ করে দিই, তাহলে পাবো হচ্ছে সেন্টিমিটার। তোমরা দেখবা অপশনের মধ্যে দুইটাই থাকবে,
12 থাকবে, আবার সঠিক উত্তরও থাকবে। এখন তুমি যদি ভাইয়া ভুল করে ফেলো তাহলে কিন্তু সহজ প্রশ্ন ভুল করে আসলা, 1 নাম্বার শেষ। বাসায় তো এসে মনে করো পরীক্ষা দিয়ে বের হয়ে খুব খুশি, অনেক ভালো পরীক্ষা হয়েছে, বাসায় এসে দেখলা আরে এ কি অবস্থা, এটা থেকে ওটা গেল কেমনে। দেখো এটা যদি গুণ করো তুমি ক্যালকুলেটরে করতে পারো বা অন্যভাবে করতে পারো, মনে রাখবা এটা হয়ে যাবে এরকম 10 ইনভার্স 10 সেন্টিমিটার হয়ে যায়। প্রশ্ন একটু ভালো করে পড়তে হবে, এটা কি মিটারে বলছে, সেন্টিমিটারে বলছে, নাকি মিলিমিটারে বলছে, না কিলোমিটারে বলছে, এইটা একটু খেয়াল রাখবা। দেখছো তোমরা কি অনেকে ভুল করে ফেলছো না? সমস্যা নাই, ভুল করলো ব্যাপার না, আমরা মোটামুটি শিখতেছি এখানে, আর কিছু না। হ্যাঁ, তো দেখো এটা হচ্ছে অ্যান্সার ডি, অর্থাৎ 1 পিকোমিটার সমান সমান হচ্ছে 10 ইনভার্স 10 সেন্টিমিটার। বুঝছি সবাই? আচ্ছা ঠিক আছে। তারপরে ওজনের মাত্রা কোনটা দেখি, সবাই একটু বলো ওজনের মাত্রা কোনটা? ভাইয়া ওজনের মাত্রা কি হবে? দেখো ওজন জিনিসটা কি, ওজন মানে বলতে আসলে কি বোঝায়, আমরা এইটা একটু চিন্তা করব। অনেকে এটা সহজে পারবো, অনেকে একটু বুঝবো না। ভাইয়া এখানে যতগুলা মাত্রা আছে আমরা মোটামুটি জানি যে মাত্রা কিভাবে বের করতে হয়, হ্যাঁ, বাট আরো একটু সহজ করে বলি তো ভাইয়া, ওজন মানে কি আসলে? ওজন মানে হচ্ছে ওজন একটা বল, ওজন বল, বা এটা একটা কি, এটা হচ্ছে অভিকর্ষ বল যেটা আমরা বলি ওজন, তাই না? পৃথিবী যে বলে টানতেছে। এখন কথা হচ্ছে এই ওজন বল আমরা জানি বলের একক কি ভাইয়া? বলের একক হচ্ছে নিউটন। বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে খুব সিম্পলি আমরা জানি, মুখস্থ রাখবো, mL/T−2। এটা হচ্ছে বল। মনে রাখবা যতগুলো বল আছে সব বলের একক হচ্ছে মানে মাত্রা হচ্ছে এটা। বুঝছি? এই যে আমাদের ওজন বল, তারপর হচ্ছে যে তোমার হচ্ছে কি বলে নর্মালি যে বল, বা যদি বলে ঘর্ষণ বল, যাই হোক বল বললে আমরা বুঝবো যে এটার মাত্রা হচ্ছে mL/T−2। দেখো বলের মাত্রা হচ্ছে mL/T−2, আমরা সবাই জানি। এইটাই কিন্তু হচ্ছে ওজনের, ওজন একটা বল, ওজন বল বলি আমরা, অভিকর্ষ বল যেটা। তো ওই জায়গায় আমরা কি করব, সেম জিনিস, কোনো পার্থক্য নাই। বাট তোমাদের পরীক্ষার হলে যখন এটা দিবে না, ওই ওই প্রেশারের মোমেন্টে তখন মনে হবে ভাই এটা কি জানি কোত্থেকে জানি দিছে, মনে হবে পারি না। বাট এরকম কিচ্ছু না, একদম সহজ, একদম সহজ। যে আমরা চিন্তা করব যে আসলে টেকনিক্যালি কিভাবে আসতেছে, কঠিনভাবে চিন্তা করব না, আমরা যেই কোনো কিছু সবসময় সহজ করার চেষ্টা করব। বুঝতে পারছি? সহজভাবে মনে করার চেষ্টা করব। ভেরি গুড শরীফ, ও একদম কনফিডেন্সের সাথে বলতেছে ইউটিউব থেকে যে ভাইয়া এ হবে। গুড, ভেরি গুড, এই কনফিডেন্সটা দেখতে চাই। বুঝছো, এই কনফিডেন্সটা তোমাদের মধ্যে দেখতে চাই। কোন দুটি রাশির মাত্রা অভিন্ন? এই যে এখন দেখো এই দুই জায়গাটার মধ্যে ভাইয়া মাত্রা কখন অভিন্ন হবে? যখন দুইটা রাশি একই রকম। একই রকম মানে কি? এই বলছে মনে করো বল বলছে, ওজন বলছে, বল আর ওজনের মাত্রা কি? সেম। দেখো তো চাপ আর পীড়ন কি একই জিনিস? যখন দুইটা একই জিনিস হবে, একই রকম কাছাকাছি জিনিস হবে আর কি, একদম ফুললি তো সেম না। হ্যাঁ, একটু তো কথা ভাষাগতভাবে পার্থক্য আছে, কনসেপচুয়াল পার্থক্য আছে। বাট যদি চিন্তা করি নর্মাল সেন্সে, তাহলে কি চাপ আর পীড়ন কি একই জিনিস? কল্পনা করি। কাজ আর ক্ষমতা কি একই জিনিস ভাইয়া? কাজ আর শক্তি তো কাছাকাছি বলা যায়, কাজের একক যা শক্তির একক তা। তার মানে ওইটা ঠিক আছে, বাট কাজ আর ক্ষমতা তো একই না। কাজের একক হচ্ছে জুল, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, তার মানে এটা তো ভুল। তড়িৎ প্রবাহ আর দীপন তীব্রতা মানে কাইন্ড অফ বলা যায় যে সে ত্বরণ আর দ্রুতি। ভাইয়া এখন কাজ আর ক্ষমতা তো ভিন্ন, তড়িৎ প্রবাহ দীপন তীব্রতা তো ভিন্ন, সরি আর কি একই বলছিলাম, ভিন্ন হবে। তারপর ত্বরণ আর দ্রুতি দুটা কি ভিন্ন জিনিস হবে না? তার মানে কি তোমার হচ্ছে সবগুলো হচ্ছে ভিন্ন। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে হচ্ছে অভিন্ন, মানে কি একই রকম, একই। উত্তর কি কোনটা হচ্ছে একই? তো এখানে তড়িৎ প্রবাহ দীপন তীব্রতা কখনো একই না। ত্বরণ আর দ্রুতি, দ্রুতি হচ্ছে এক জিনিস, বেগ যেটা বেগের স্কেলার রাশি আমরা দ্রুতি বলি, হ্যাঁ, যেটা দিক থাকে না দ্রুতি। আর ত্বরণ কি? এটা হচ্ছে তোমার বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, মানে দুইটা আলাদা জিনিস, একরকম না। তার মানে কি তিনটাই বাদ। চাপ আর পীড়ন হচ্ছে একই জিনিস, বাট একটু পার্থক্য আছে, কিন্তু এদের এককগুলো সেম। চাপ আর পীড়নের একক সেম, চাপ আর পীড়নের একক সেম, দুইটাই হচ্ছে প্যাসকেল। যাদের এরকম একক সেম হয়ে যাবে ওদের মাত্রাও কি অভিন্ন বা একই হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা তারপরে আসি, v² = u² + 2as, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় অনেক বেশি আসে। এখানে কি আসছে যে 2as এর মাত্রা কত? ভাইয়া 2as এর মাত্রা, মাত্রা মানে কি? আমরা জাস্ট সিম্পলি চিন্তা করব, এখানে দেখো 2as বলছে, 2 এর কোনো তো মাত্রা এখানে নাই নাকি?
এ আছে এস আছে, এ মানে কি? এ মানে হচ্ছে ত্বরণ, আর এস মানে হচ্ছে সরণ। ত্বরণ বা এক্সেলারেশন, সরণ, তারপর হচ্ছে এটা আমরা জাস্ট এখানে লিখতে পারি যে সরণ। এখন দেখো দুইয়ের কোনো কাজ এখানে নাই, 2as বলছে, বা দুইয়ের কোনো কাজ এখানে নাই। তার মানে আমরা যদি এখন এই ত্বরণের যে মাত্রা আমরা জানি LT ইনভার্স 2, এটা আমরা কিন্তু জানি, তাই না? আচ্ছা, যদি আবার কারো মনে হয় ভাই আমরা তো ত্বরণের মাত্রা জানি না, একক থেকে মাত্রা শিখবা। একক মানে কি ভাইয়া? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা জানি তিনটা রাশির কিন্তু আমরা মাত্রা জানি, দৈর্ঘ্যের মাত্রা L, সময়ের মাত্রা T, এবং হচ্ছে ভরের মাত্রা বড় হাতের M। L, T, M, এই তিনটা দিয়ে মূলত আমরা সব কিছু প্রকাশ করতে পারি, তিনটা মৌলিক রাশির মাত্রা। তো এখন ভাইয়া মিটার কি? দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য মানে কি? L। তারপর সময় কি? সেকেন্ড না? সময়ের একক হচ্ছে সেকেন্ড, সময়ের মাত্রা কি? T, আর উপরে -2, তার মানে কি? LT ইনভার্স 2। আর সরণ তো মাত্রই বললাম, সরণ মানে কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে L, তার মানে কি দাঁড়ায়? L স্কোয়ার T ইনভার্স 2। এটাই হচ্ছে আমার এইটুকু অংশের মাত্রা, এইটুকু অংশের মাত্রা। বুঝতে পারছি? বুঝতে পারছি আমরা? তার মানে অ্যান্সার হচ্ছে এ। যারা যারা সি বলছো ভাই তোমাদেরটা ভুল হয়েছে, বাট কোনো সমস্যা নেই, ভুল করতে পারি, কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার সবার মোটামুটি? ওকে। তো আমরা এরকম করে হচ্ছে ত্বরণ আর সরণের এরকম মাত্রাগুলো বসাই জাস্ট গুণ করে দিছি। ত্বরণের মাত্রা হচ্ছে LT ইনভার্স 2, সরণ হচ্ছে L, দুইটা গুণ করলে L স্কোয়ার T ইনভার্স 2, শেষ। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসতে পারে গেল, তাহলে যারা যারা এ বলছো তোমাদের সবারটাই হয়েছে। তারপরে দেখো স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? দেখি তো এটা কে কে বলো, 20 নাম্বারটা একটু বলো দেখি তো। স্লাইড ক্যালিপার্স দ্বারা, এটা একটা বোর্ডের প্রশ্ন, দেখো কোন বোর্ডে আসছে? কুমিল্লা বোর্ড 24 সালে আসছে, জাস্ট রিসেন্ট প্রশ্ন, বুঝছো? কুমিল্লা বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 26-ও তো আসতে পারে, রাজশাহী বোর্ড 26-ও তো আসতে পারে, যে যে বোর্ডে আসো, তাই না? আচ্ছা, তো অনেকে বি বলতেছো, অনেকে এ বলতেছো, অনেকে ডি বলতেছো। যারা যারা ডি বলছো আমি জানি তোমরা হচ্ছে একটু হয়তো পড়াশোনা বেশি করে ফেলছো। আচ্ছা, তোমাদের অ্যান্সারই ঠিক আছে। মনে রাখবা ভাইয়া, স্লাইড ক্যালিপার্সের ন্যূনতম দূরত্ব এটা হচ্ছে কি জানো? সবচেয়ে কম দূরত্ব কি? এই যে ভার্নিয়ার ধ্রুবকটা আছে না, এটা হচ্ছে সবচেয়ে কম দূরত্ব, এই পর্যন্তই মাপা যায়। হ্যাঁ, এখানে 0.01 অনেকে বলতেছো আন্দাজে, বা 0.1 বলতেছো, এটা আসলে ফিক্স না ভাইয়া। হ্যাঁ, বাট আমরা সহজ করে বলবো যে ভার্নিয়ার ধ্রুবক যত, তত পর্যন্ত মাপা যায়। তার মানে অ্যান্সার যারা যারা ডি বলছো তোমাদেরটা হয়েছে, ঠিক আছে? ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সেরা। তো বিশে হচ্ছে অ্যান্সার ডি। তারপর একটু দেখি, ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য মাপা যায় যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10? ভাইয়া এই টাইপের প্রশ্ন একটু দেখো, যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা বলা থাকে, ভার্নিয়ারের ভাগ সংখ্যা বলা থাকে, সর্বনিম্ন কত দৈর্ঘ্য মাপা যায়? সর্বনিম্ন কত দৈর্ঘ্য মাপা যায়? আমরা জানি যে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে আমরা দুইভাবে বের করতে পারি, এর মধ্যে একটা ভাবে বের করা যায় এরকম করে যে S/N, এটা হচ্ছে আমাদের সূত্র। তো সেইখানে আমরা জানি যে তোমার হচ্ছে এস মানে হচ্ছে প্রধান স্কেলের সর্বনিম্ন ঘরের সংখ্যা। এটা কত? আমরা জানি একটা প্রধান স্কেল বা নর্মাল স্কেল যেগুলো আমাদের বাসায় থাকে, ওগুলো হচ্ছে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়। তার মানে এই এস এর মান হচ্ছে 1 মিলিমিটার। আর এন মানে কি ভাইয়া? এন মানে হচ্ছে ভাগ সংখ্যা। ভাগ সংখ্যা মানে কত? এই যে প্রশ্নে দেয়া আছে ভার্নিয়ার ভাগ সংখ্যা 10, তার মানে 1 মিলিমিটারকে আমরা 10 দিয়ে ভাগ করলে পাবো কত? 0.1 মিলিমিটার। এখন ভাইয়া যারা হচ্ছে 0.1 এ নাম্বারে দেখে ঠাস করে অ্যান্সারটা দিয়ে দিবা, তারা ঠাস করে একটা গোলাপে আস্তে আস্তে একটা ঘরের কোনায় বসে কান্নাকাটি করবা, ঠিক আছে? কারণ আমি জানি তোমরা কোথায় ভুল করছো। ভাইয়া এটা 1 মিলিমিটার, তুমি একটু চোখটা একটু খুলো, এম কি একটা না দুইটা? একটু ভালো করে দেখো তো। এখন হচ্ছে এম হচ্ছে একটা মিটার, আমার অ্যান্সার কি? 0.1 মিলিমিটার। এখানে সবগুলো অ্যান্সার হচ্ছে কি আছে? মিটারে আছে। ভাইয়া তাহলে কি হবে? 0.1 দিলে কি হবে বলো? হবে না তো। এইখানেই তোমরা ভুল করবা। তোমরা দেখো না যে পারা জিনিস ভুল করে আসো, বাসায় এসে দেখো যে ভাই হয় না। বোর্ড প্রশ্নের মধ্যে এইভাবে ছোট ছোট জায়গায় ঘুরে দেয়, এই জায়গায় ঘুরে দেয়, আর কিচ্ছু না। তার মানে কি ভাই আমরা এখন এইটাকে কি করব? যেহেতু দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে মিটারে আছে আমার উত্তরগুলা, আমি একটু মিলিমিটার থেকে মিটারে নেই না, কোনো সমস্যা আছে বলো?
0.1 মিলিমিটারকে যদি আমি এখন 1000 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু একটা এম চলে যায়। কত হয় জানো? এটা হচ্ছে 0.0001 মিটার। অর্থাৎ মিলিমিটার থেকে মিটারে নিতে হইলে 1000 দিয়ে ভাগ করতে হয়। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় উঠতে হইলে, উপরের দিকে উঠতে হইলে ভাগ করতে হয়, নিচের দিকে নামতে হইলে গুণ করতে হয়। এটা সবাই একটু মনে রাখবা, ঠিক আছে? তার মানে কি অ্যান্সার হচ্ছে ডি। সমস্যা নেই ভাইয়া, তুমি হচ্ছে ঘরের কোনায় যে কান্নাকাটি করতে পারো, তোমার যে এখন এই ক্লাসের মধ্যে একটু বুকের মধ্যে পাথর রেখে তারপর ক্লাস করতে পারো, সমস্যা নেই, ক্লাস শেষে একটু মন খারাপ করো। আচ্ছা ঠিক আছে, তার মানে কি অ্যান্সার হচ্ছে ডি, অর্থাৎ 0.0001 মিটার। ভুল কোথায় করছি বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা তারপরে আসো, কই গেল? হ্যাঁ, এইটা একটা খুবই 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 কমন একটা প্রশ্ন। রৈখিক স্কেলের পাঠ 4 মিলিমিটার দেয়া আছে এবং বলা আছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50। তাহলে আমাকে বলছে তারের ব্যাস কত? ভাইয়া ব্যাস কত? আমরা এটা দেখতেছি যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কখন দেয়া থাকে? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেয়া থাকে স্ক্রু গজের ক্ষেত্রে। স্ক্রু গজের ক্ষেত্রে আমরা কি জানি ভাইয়া? আমরা জানি যে রৈখিক স্কেলের পাঠ যোগ আমরা যে কি বলছে, ব্যাস বের করতে বলছে না? তো ব্যাসটা বের করতেছি। সেটা কি ভাইয়া? রৈখিক স্কেলের পাঠ যেটা 4 মিলিমিটার দেয়া আছে, যোগ কি করব? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা গুণ করব কি? লঘিষ্ঠ গণন। মনে আছে সূত্রটা? এই যে এল ইন্টু এলসি। সবার কি এটা মনে আছে? এল ইন্টু এলসি মনে আছে? এল মানে কি? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আর এলসি মানে কি? লঘিষ্ঠ গণন। মনে আছে? তো আমরা কি জানি ভাইয়া? আমরা খুব সিম্পলি এখান থেকে করতে পারি যে তোমার হচ্ছে মানগুলো বসাই দিয়ে ডিরেক্টলি 4 প্লাস বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 গুণ হচ্ছে কত? আচ্ছা এখানে কিন্তু দেয়া নাই, বাট আমরা জানি লঘিষ্ঠ গণনটা স্ক্রু গজের ক্ষেত্রে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কেসেসে 0.01 মিলিমিটার হয়। এটা যদি পরীক্ষার মধ্যে প্রশ্নে দেখবে মাঝে মাঝে দেয়া নাই, তখন খুব সিম্পলি তোমরা এগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? সবাই একটু মাথায় রাখবা যে 0.01 মিলিমিটার হচ্ছে বৃত্তাকার স্কেলের তোমার হচ্ছে স্ক্রু গজের লঘিষ্ঠ গণন, লিস্ট কাউন্টের মান। এটা যদি প্রশ্ন না দেওয়া থাকে নিজে নিজে বসাই দিবা। তার মানে কি? এখানে বসাই দিই। এখন একটু ক্যালকুলেশন করি। 50কে যদি আমি 0.1 দিয়ে গুণ করতাম তাহলে হয়তো হচ্ছে 5, আরেকটা 0 আছে, তার মানে হচ্ছে 0.5। 4 প্লাস 0.5 এবং এই পুরোটা কিসে আছে? মিলিমিটার। তার মানে কি পাশে কি লিখবো? মিলিমিটার। অ্যান্সার হচ্ছে 4.5 মিলিমিটার। অ্যান্সার কি ভাইয়া? 4.5 মিলিমিটার। যারা সি বলছো, অনেকেই যে অমি, তারপর হচ্ছে মালিহা ডি বলছো, তারপর হচ্ছে এখানে আনোয়ার আহমেদ ডি বলছো, সায়েম সি বলছো, এখানে ইউটিউব থেকে অর্ণব, তারপর হচ্ছে মুনতাসির, তারপর মাহরিমা মাইশা, সবাই হচ্ছে সি বলছো। ভেরি গুড। যারা সি বলছো তোমাদের সবার অ্যান্সার ঠিক আছে ভাইয়া। আচ্ছা ওকে, এই প্রশ্নটা দেখো। একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেলের পার্ট, দেখো একটু ভালো করে একটু খেয়াল করো, একটা প্রশ্নের মধ্যে কি কি দেয়া আছে। এখানে বলা আছে প্রধান স্কেলের পার্ট 6 সেন্টিমিটার। আচ্ছা বুঝলাম। ভার্নিয়ার সমপাতন দেয়া আছে 7। ভার্নিয়ার সমপাতনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা ভি দ্বারা প্রকাশ করি। বুঝলাম। ভার্নিয়ার সমপাতন জিনিসটা কি ভাইয়া? ওই যে তোমার হচ্ছে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্সের মধ্যে ভার্নিয়ার স্কেল প্রধান স্কেলের যে যেখানে দাগটা মিলে, যেখানে এর একসাথে মিলে যায় দুইটা দাগ। আচ্ছা ভার্নিয়ার ধ্রুবক মানে কি ভাইয়া? ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে ভিসি। একদম সহজ কথা। তো এখন ভাইয়া আমরা কি বলছে? দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ভাইয়া দৈর্ঘ্য তো আমরা সবাই জানি, তাই না? এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। সূত্র এটা হচ্ছে আমাদের কি স্লাইড ক্যালিপার্সের সূত্র, দৈর্ঘ্য নির্ণয় করার জন্য সূত্র। একদম জাস্ট মুখস্থ করে ফেলবো। তারপর কি এখানে জাস্ট কি করব আমরা? এই যে প্রধান স্কেলের পার্ট, এইখানে দেখো আমি যদি এখন তোমাদেরকে করে দিই ভাইয়া প্রধান স্কেলের পার্ট 6 সেন্টিমিটার, তারপর হচ্ছে তোমার কি বলে ভার্নিয়ার সমপাতন হচ্ছে 7 এবং হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার। তারপর দেখি 6 প্লাস 0.7 এবং হচ্ছে 6.7। তোমরা আমাকে এখন বলবা যে এই যে 6.7 তারপর হচ্ছে কি হবে? মনে করো মিলিমিটার দিলাম, হ্যাঁ আমি দিলাম এটা। তোমরা কে বলো যে এটা একমত? আমি কি ঠিক করছি নাকি ভুল করছি?
কারা কারা বলো, কারা কারা অ্যান্সার বি বলতেছো বলো দেখি, কারা কারা অ্যান্সার বি বলতেছো? মনে করো আমি পরীক্ষার হলে তোমাদের সাথে পরীক্ষা দিতে বসছি, তোমাদের আমি এক বন্ধু। এখন আমি পরীক্ষার হলে বসে আমি হচ্ছে এভাবে আমি একটা করে তোমাকে বলতেছি এই অ্যান্সার হচ্ছে বি বি, সবাই বি দাগা বি দাগা। তো তোমরা কারা কারা আমার সাথে একমত হবা বলো তো দেখি? তোমাদের পরীক্ষার হলে এরকম কিন্তু অনেক বন্ধু থাকে, জানে না শোনে না কিছু করে না, আন্দাজে তোমাদেরকে বলতে আসে ভাই এটা দাগা, এটা আমি শিওর। অ্যান্ড তারপর কি হয় জানো? তারপর কি হয় জানো? সুন্দর করে একটা ক্রস চলে আসে, সুন্দর করে একটা ক্রস চলে আসে। এই তো একমত না কেন ভাইয়া? কারণ আমরা ভুলটা কি করছি। এখন তোমার কি আবার অনেকের যে ওই বন্ধুটার কথা মনে পড়তেছে যে পরীক্ষার হলে শিওর হয়ে একদম দিয়ে আসে আমি এটা শিওর ভাই তুই দাগা, তোর এটা হবেই, আমি সকালবেলা ভাত খেতে খেতে পড়ে আসছি, জুতা পড়তে পড়তে পড়ে আসছি, এরকম করে তারপরে এরকম করে তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। তুমি তো বলবা আরে 6.7 তো আছে, দেই দাগায় না। একটু ঠান্ডা মাথায় এখন প্রশ্নের দিকে তাকাও, একটু ঠান্ডা মাথায় প্রশ্নের দিকে তাকাও। ভাইয়া সূত্র তো বুঝলাম যে এল সমান সমান এম প্লাস ভি ইন্টু ভিসি, বাট কথা হচ্ছে একটু তাকাও তো, এইখানে আছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, আর এইখানে আছে কি ভাইয়া 0.1 মিলিমিটার। ভাইয়া সেন্টিমিটার মিলিমিটার কি যোগ হয়? ভাত আর ডাল কি একরকম হয়? হয় না, আমাদেরকে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। এখন আমরা জাস্ট কি করব জানো? যেহেতু আমরা হচ্ছে বড়টা কি প্রধান স্কেলের পার্টটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং দেখতে পাচ্ছি এখানে সব 6 দিয়েই আছে, তো আমরা একটু খেয়াল রাখবো যে আসলে কিভাবে করব। আমরা কি মিলিমিটারে নিব নাকি সেন্টিমিটারে নিব? অপশন দেখে বুঝতেছি যে এইখানে সব 6ই থাকতে হবে, তার মানে আমি 6 সেন্টিমিটারকে 10 দিয়ে গুণ করে 60 মিলিমিটার নিলে হবে না, বুঝছি? তার মানে আমাকে কি করতে হবে? এইটাকে, এই 0.1 মিলিমিটারকে আমাকে একটু উপরে উঠাইতে হবে, যাতে উঠাইতে হবে, সেন্টিমিটার নিতে হবে। মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে হইলে আমরা জানি 0.1কে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে কি হবে জানো? মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাবে, মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাবে। তার মানে কি ভাইয়া কত হবে? 0.01 সেন্টিমিটার। এখন তুমি পারবা, এখন তুমি পারবা দেখো। বাট এইখানে আমরা সবাই একটু খেয়াল রাখি, সবাই একটু খেয়াল রাখি, সেটা হচ্ছে এই মানগুলো যেন বসানোর সময় ভুল না করি। সেটা কত? এই যে 6 যোগ হচ্ছে ভি হচ্ছে 7 গুণ হচ্ছে কত 0.01 সেন্টিমিটার। যখন ক্যালকুলেশন করব একটু জাস্ট খেয়াল করে করব, ঠিক আছে? এগুলো যাতে ভুল টুল না হয়। এবং 6.07 সেন্টিমিটার, 6.07 সেন্টিমিটার কোথায় আছে? অ্যান্সার আছে ডিতে। এইভাবে তোমাদেরকে ভেঙে বুঝাই দিলাম যাতে তোমরা একটু ভুল না করো, বুঝছো? ঠিক আছে, আচ্ছা অ্যান্সারটা এখানে দেয়া নাই মনে হয়, জাস্ট অ্যান্সারটা দেয়া নাই, তো অ্যান্সার হচ্ছে ডি। যারা যারা ডি বলছো তোমাদের সবারটাই হয়েছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন আসো, ভার্নিয়ার স্কেলের 50 ঘর। এই যে এইটা একটা কমন প্রশ্ন, তোমাদের গ নাম্বারেও আসে, তোমাদের সৃজনশীলের গ নাম্বার এই প্রশ্নটা আসে, হ্যাঁ মাঝে মাঝে আসে, বের করতে বলে, আবার হচ্ছে এই ক নাম্বারের জন্য আসে, ঠিক আছে? আচ্ছা ওকে, ভার্নিয়ার স্কেলের 50 ঘরের সমান প্রধান স্কেলের 49 ঘর। এই লাইনটা আমরা মোটামুটি সবাই মানে করি, জানি যে পরীক্ষায় আসে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘর হচ্ছে 1 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক কত, অর্থাৎ ভিসি সমান সমান কত? ভাইয়া ভিসি দুইভাবে বের করা যায়, ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক দুইভাবে বের করা যায়, দুইভাবে বের করা যায়, ঠিক আছে? একভাবে হচ্ছে আমরা জানি ওই যে সূত্র S/N, যদি দেখা যায় তোমার হচ্ছে ভাগ সংখ্যা দেয়া আছে, পরীক্ষার সময় যদি দেখো ভাগ সংখ্যা n এর মানটা দেয়া আছে তখন করবা এইভাবে। বাট এইখানে আমরা দেখো যখন দেখবা যে ভার্নিয়ার স্কেলের 50 ঘর প্রধান স্কেলের 49 ঘরের সমান, এই টাইপের ক্ষেত্রে আমরা কি করব? একদম সহজ জিনিস, সহজ জিনিস। আমরা জানি আরেকটা সংজ্ঞা বা আরেকটা সূত্র আছে, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক সমান সমান কি হয় জানো? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের সাথে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের পার্থক্য। অনেক কিছু বলে ফেলছি, তোমরা মাথার উপর দিয়ে চলে গেছে, দরকার নাই। তোমরা খুব সিম্পলি দেখবা যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর কত? 1 মিলিমিটার। এই 1 মিলিমিটার এইটা করলাম, এইখান থেকে বিয়োগ করব, কাকে বিয়োগ করব? এই যে এখানে কাহিনী আছে দেখো, প্রধান স্কেলের যে ঘরটা 49 এটা হচ্ছে উপরে দিব, আর ভার্নিয়ার স্কেলের যে ঘরটা সেটা দেব নিচে। খুব সিম্পলি,
খুব সিম্পলি আমরা জাস্ট কি করব, প্রধান স্কেলের ঘরটা উপরে দিব আর ভার্নিয়ার স্কেলের ঘরটা নিচে দিব, ঠিক আছে? তাহলে এখন আমরা জাস্ট কি করতে পারি, এখানে ক্যালকুলেশন করি যে 50 থেকে 49 বাদ দিলে 1/50। আচ্ছা, তার মানে অ্যান্সারটা কত আসে? মেবি 0.2 এর মতো আসার কথা, বা কত ক্যালকুলেশনটা তোমরা একটু করে দেখো তো, যে 1 কে 50 দিয়ে ভাগ করলে কত আসে। আমি একটু ক্যালকুলেশনটা করে দেখি, ভুলে গেছি বুঝছো। 1 কে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 1/50, 0.02। 0.02 একক কি হবে ভাইয়া? তোমরা কিন্তু এককে ভুল করে ফেলবা, তোমরা কিন্তু এককটা ভুল করে ফেলবা। সেটা হচ্ছে, তোমরা দেখো এখানে হচ্ছে কি আছে, মিলিমিটার হিসাব করতেছি সবকিছু, তার মানে এটা মিলিমিটার হবে। এখন কথা হচ্ছে ভাইয়া আমার অপশন কি? অপশনের মধ্যে সব দেয়া আছে সেন্টিমিটার, কি করব এখন? ভাই মিলিমিটার তো আমার তো 0.02 তো দেয়া আছে। যারা যারা যে বান্দারা ভাই, এই যে আল্লাহর বান্দারা, তোমরা যারা বি বলছো, তোমরা আবার ভুল করছো, আবার ভুল করছো। বি তো হবে না, কেন হবে না? কারণ এখানে কি আছে? সেন্টিমিটার, এইখানে কি আসছে? মিলিমিটার। কি করতে হবে? আমরা জানি তোমার হচ্ছে 0.02 কে আমরা যদি এখন 10 দিয়ে ভাগ করি, তার মানে কি আসবে? 0.002 সেন্টিমিটার। দেখছো কি সূক্ষ্ম ভুল হয়? এই তো, ভেরি গুড, 1 - s/n। এটা তোমাদের এত করা দরকার নেই, তোমরা খুব সিম্পলি এইভাবে মনে রাখো যে তোমার হচ্ছে প্রধান স্কেলটা উপরে, ভার্নিয়ারটা নিচে, শেষ। দেখো অ্যান্সার কি আসছে? 0.002। তার মানে কি সি হচ্ছে আমার অ্যান্সার, বুঝছো? তোমরা কোথায় ভুল করো বুঝতে পারছো? এই ভুলগুলো কিন্তু একদমই আর করা যাবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, হ্যাঁ আমাদের এই অধ্যায় 1 থেকে আমরা মোটামুটি 25টা এমসিকিউ দেখলাম, এবং এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। সেটা কি? একদমই সহজ প্রশ্ন। এইখানে দেওয়ার পরে আমরা হচ্ছে মোটামুটি অধ্যায় 2 চলে যাব, ঠিক আছে? দেখো অধ্যায় 1-এর মধ্যে টাইপগুলো বুঝো। মৌলিক রাশি থেকে, মৌলিক একক থেকে প্রশ্ন আসতে পারে, কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে থেকে প্রশ্ন আসতে পারে, এবং হচ্ছে তোমার এই যে ভার্নিয়ার স্কেল থেকে, স্ক্রু গজ থেকে প্রশ্ন আসতে পারে। কি টাইপের প্রশ্ন আসে সব দেখাই দিলাম, এগুলো ভাই ভুল করা যাবে না। একক ট্রান্সফার করা, এখান থেকে প্রশ্ন আসতে পারে, কোনোভাবেই ভুল করা যাবে না, ঠিক আছে? এখানে দেখো প্রশ্নে বলছে যে আপেক্ষিক ত্রুটি কত। ভাই আপেক্ষিক ত্রুটির জন্য সূত্র কি জানো? একদম সহজ, একদম সহজ। সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই হচ্ছে পরিমাপকৃত মান, যেই মানটা পরিমাপ করছি, পরিমাপকৃত মান। হ্যাঁ, এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটির সূত্র। এখন চূড়ান্ত ত্রুটি কোনটা ভাইয়া? এই যে দেখো এই ফরম্যাটে যখন থাকে তখন আমরা মনে রাখবো প্রথম যে মানটা থাকবে সেটা হচ্ছে পরিমাপকৃত মান। প্রথম মানে কি? 12 হচ্ছে নিচে থাকবে, অর্থাৎ প্রথমটা হচ্ছে পরিমাপকৃত মান নিচে, এই যে পরিমাপকৃত মান নিচে, আর উপরে কি ভাইয়া? চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি মানে কি? এই যে যেটা প্লাস মাইনাসের পরে থাকবে, এটাকে বলা হয় এরর, ঠিক আছে? 0.05। তোমরা যদি এটা ক্যালকুলেশন করো অ্যান্সার পেয়ে যাবা। এটাই হচ্ছে আমার আপেক্ষিক ত্রুটি। যদি প্রশ্নে আসে শতকরা ত্রুটি নির্ণয় করো, তখন কি করতে হবে? জাস্ট 100% দিয়ে গুণ করতে হবে, শেষ, তাই না? আচ্ছা, আরেকবার বলি। দেখো একটি দণ্ডের দৈর্ঘ্য দেয়া আছে 12 ± 0.05। এইটা দিয়ে কি বোঝায় আমাকে এটাকে বুঝতে হবে। 12 মানে হচ্ছে যেই মানটা আমি মাপছি, হ্যাঁ 12 হচ্ছে আমার আসল মান, পরিমাপকৃত মান। এটা হচ্ছে একটা সূত্র, আপেক্ষিক ত্রুটি সূত্র। উপরে চূড়ান্ত ত্রুটি, নিচে হচ্ছে পরিমাপকৃত মান। ভাইয়া চূড়ান্ত ত্রুটি মানে কি? যেটা হচ্ছে সর্বোচ্চ ভুল হইতে পারে, একটা যন্ত্রের মাপার সময় সর্বোচ্চ ভুল হইতে পারে। এই যে প্লাস মাইনাসের পরে যেটা থাকবে এইটাকে তোমরা বুঝবা চূড়ান্ত ত্রুটি। এখানে কত দেয়া আছে? 0.5। এই যে দেখো উপরে চূড়ান্ত ত্রুটি, উপরে 0.05 বসাই দিছে, 0.05। আর নিচে কি বসাইছে? পরিমাপকৃত মান। কিভাবে বুঝবো ভাইয়া? যেটা শুরুতে থাকবে, প্রথমে থাকবে, এই যে 12, এটা হচ্ছে পরিমাপকৃত মান। ক্যালকুলেশন করো, অ্যান্সার পাবা হচ্ছে অ্যারাউন্ড 0.0042, এরকমই হওয়ার কথা, 0.0042। কারণ 0.05কে 12 দিয়ে ভাগ করলে অনেক ছোট একটা মান আসবে। যখন এই 12, 11, 0.42 এগুলো কোনোটাই দেখে মনে হচ্ছে না অ্যান্সার হবে। কারণ কি জানো? এগুলো সব হচ্ছে আরো বড় মান, আর 0.05টা অনেক ছোট। এইটাকে আবার 12 দিয়ে ভাগ করছি, আরো ছোট। তার মানে কি? দেখে মনে হচ্ছে যে এটা অ্যান্সার ডি হবে। তোমরা ক্যালকুলেশন করো, এটাই অ্যান্সার হবে। বুঝছি?
তো আমাদের অধ্যায় মোটামুটি 1 শেষ হয়েছে, এই পর্যন্ত হচ্ছে আমরা এখন পর্যন্ত শেষ করছি। আমরা এখন অধ্যায় 2টা শেষ করব। বাট এখন ভাইয়া আমাদের যে সময়টা চলতেছে, এই সময়টা না তোমাদের মানে একটা কনফিউশন কাজ করবে সব সময়। মনে করবা যে তোমার ক্লাস 10-এর যে সময়টা, যেহেতু তোমরা হচ্ছে এসএসসি 26 ব্যাচ, তোমরা বলতে গেলে অনেকগুলো ধাক্কা খেয়ে আসছো, একটার পর একটা ধাক্কা। তোমাদের হচ্ছে ক্লাস 9-এ ভালো করে পড়তে পারো নাই, নতুন কারিকুলাম ছিল, ক্লাস 10 ওঠার পরে শর্ট সিলেবাস হয়ে গেছে, তারপর হচ্ছে তোমাদের পরীক্ষা হয়তো ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাবে। তো এখন ভাইয়া তোমরা দেখবা যে এই যে সময়টা আছে না মে মাসে, অনেক মানে এর আস্তে আস্তে সময় দেখবা যাবে, হুট করে একদিন দেখবা পরীক্ষা চলে আসছে। মানে এর মধ্যে তোমাকে সবগুলো অধ্যায় প্র্যাকটিস করতে হবে, তোমাকে সবগুলো অধ্যায় বারবার দেখতে হবে যে তুমি পারো কিনা। বাট তার আগে একটা কথা বলি ভাইয়া, তোমরা এই মোমেন্টে যেটা সবচেয়ে বেশি ফেস করবা, তোমাদের মধ্যে যারা এখন ক্লাসটা করতেছো তার মধ্যে সবচেয়ে বেশি যে মানে তোমরা ফেস করবা সেটা কি জানো? তোমরা হতাশ হয়ে যাবা, ভয় পেয়ে যাবা। ভাইয়া তুমি নার্ভাস হইছো, ভয় পাইছো বা হতাশ হয়ে গেছো। দেখো তোমার লাইফে ভাইয়া মাত্র ক্লাস 10-এ তুমি পড়ো, হ্যাঁ, সামনে একটা বড় জার্নি ইনশাল্লাহ আছে, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আমরা সবাই বেঁচে থাকলে। তার মানে কি ক্লাস 10 তোমার ছোট্ট একটা অংশ, এবং তোমাদের এর মধ্যে তোমাদের সিলেবাসটা আরও অর্ধেক হয়ে গেছে। বাট এখন ভাইয়া এই মোমেন্টে তোমার হচ্ছে পরীক্ষা সামনে থাকলে সবার ভয় লাগবে, নার্ভাস লাগবে, হতাশ লাগবে, বা মনে হবে ভাইয়া অনেক কিছু বুঝি নাই, বেসিকে সমস্যা। এগুলো যখন তুমি ভাববা, তোমার নিজের কনফিডেন্সটা আরও বেশি লো হয়ে যাবে। তুমি আরও নিজেকে আরও ছোট মনে করবা যে আমি মনে হয় পারবো না, আমাকে দিয়ে মনে হয় হবে না, আমার ওই বন্ধু তো সব পারে, আমার এই ভাই তো সব কিছু একদম ভালো রেজাল্ট করে উপরে উঠে গেছে, আমাকে দিয়ে মনে হয় হবে না। আমি মনে হয় এগুলো মানে দেখলেই সব কিছু মাথা ঘুরায়, এমন মনে হয় না অনেক সময়? তো এই টাইপের সময়গুলো আসলে মানে সবার জীবনে আসে। তুমি যে স্টেজে থাকবা, প্রত্যেকটা জীবনের স্টেজে এরকম সময় আসবে। তুমি ইন্টারে উঠবা, তুমি ইউনিভার্সিটিতে যাবা, তুমি চাকরিতে যাবা, দেখবা এই সমস্যা তুমি ফেস করবা, তুমি মাস্ট ফেস করবা। বাট এখন তোমরা একটু ছোট আছো, তো তোমাদের আরও বেশি ভয়টা বেশি কাজ করবে। মনে হবে যে আসলে কি করতেছি, বা এই যে পারতেছি, কালকে একটা ম্যাথ করলাম, আজকে পড়ছি ভুলে গেছি, কি হবে? বা পরীক্ষার সময় আসলে পারবো তো, প্রশ্ন যদি কঠিন আসে, আমি যদি পরীক্ষায় খারাপ করে ফেলি, আব্বু আম্মু তো অনেক কষ্ট হবে, বাসায় তো অনেক কষ্ট হবে, রাগ করবে। এরকম অনেক ভয় তোমাকে আরও বেশি চেপে একদম ছোট করে ফেলতেছে, তোমাকে আরও বেশি মানে ভয়ের মধ্যে একদম মানে তোমাকে দিয়ে যেটা সম্ভব ছিল, ভালো করা সম্ভব ছিল, এটা তোমাকে দিয়ে তখন হবে না। কারণ কি জানো, তুমি নিজেকে ছোট মনে করা শুরু করছো, যে আমাকে দিয়ে মনে হয় হবেই না, আমাকে দিয়ে মনে হয় পারবোই না, মানে আমার তো এই সবাই পারে, আমি পারি না, সবার 2 মিনিটে ম্যাথ হয়ে যায়, আমার তো মনে হয় ভাই 5 মিনিট লাগে, 10 মিনিট লাগে, তারপরে অ্যান্সার দেখি ভুল আসে। একদমই ভয় পাবা না। এইটা আমি, তোমার বড় ভাইরা যারা আছে, আমরা সবাই এই স্টেজটা পার করে আসছি, এটা সবার জন্যই কমন। যে আমাদের ভয় লাগতো, নার্ভাস লাগতো, মনে হয়তো কিচ্ছু পারবো না। বাট যখন পরীক্ষার সময় আসতো, পড়ার কাজ পড়তাম, ভাই আল্লাহ ভরসা, আমার রেজাল্ট কি হবে না হবে আমি জানি না। তোমার কি মনে হয় যে ক্লাসে কি সবাই ফার্স্ট হয়? বাট কি সবাই কি মানে তোমার হচ্ছে একদম মানে কি বলে ফাটায় পড়াশোনা করে? না। বাট এর মধ্যে কেউ না কেউ ফার্স্ট হয়, কেউ লাস্ট হয়। এখন তুমি চিন্তা করবা যে আমার কাজ হচ্ছে পড়াশোনা করা, আমি একটা ভালো রেজাল্ট করতে চাই, এখন আমার যা করা লাগবে, যেভাবে পড়া লাগবে আমি পড়বো। আমার যদি এখন পড়তে হয় 8 ঘন্টা, আমি 8 ঘন্টা পড়বো। আমার যদি কোনো বন্ধু এখন 3-4 ঘন্টা পড়ে বাইরে ঘোরাঘুরি করে আর আমাকেও ডাকে, আমি কি তার সাথে যাব? না। কারণ আমার খেয়াল রাখতে হবে যে আমার পরীক্ষা সামনে আছে, পড়া বাকি আছে, আমার এখন যতক্ষণ সময় দরকার পড়বো, দ্যাটস ইট। বুঝছি? বাট ভাইয়া এই মোমেন্টে এখন জাস্ট কনফিউজড হয়ে যেও না, ভয় পেয়ে যেও না, হতাশ হয়ে যেও না। যতক্ষণ লাগবে পড়বা, রেজাল্ট যা হবে আলহামদুলিল্লাহ, যেইটা হবে ভালো হবে। বাট এখন সামনে পরীক্ষা, কাজ হচ্ছে পড়া। ফোন ডিস্ট্রাকশন যত কিছু আছে, গেম টেম যদি খেলে থাকো বা ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি, সব কিছু কমাই দিয়ে পড়াশোনা, এটা হচ্ছে মূল কাজ। বুঝছি? ইনশাল্লাহ দেখবা সবাই অনেক ভালো করবা, অনেক ভালো করবা, ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ভালো করব। আচ্ছা, তো আসো আমরা এখন একটু আমাদের বাকি ক্লাসটা শেষ করে ফেলি। হ্যাঁ, আমাদের হচ্ছে বাকি যে এমসিকিউগুলো আছে 30 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা 25টা এমসিকিউ 30 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। আসো, প্রথম এটা হচ্ছে অধ্যায় 2, গতি অধ্যায়ের। এটা কি? চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে, চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন গতি? ফ্যানের পাখার গতি কোন গতি? এইটা কি হবে বলো? ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, চলন গতি, নাকি স্পন্দন গতি? কি মনে হয়? হ্যাঁ, পর্যাবৃত্ত গতি হবে না? বলো তো, পর্যাবৃত্ত গতি হবে না? চলন গতি কেন হবে? অনেকে তো অ্যান্সার এ বলতেছো, আসলে কি অ্যান্সার এ হবে? খালি ঘুরতেছে না, এটা একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার তো একই জায়গা থেকে ঘুরতেছে, পর্যাবৃত্ত গতি হওয়ার কথা না?
বলো তো, আমাকে একটু বলো। এইটা আসলে তোমরা অনেকে কনফিউজড হয়ে যাবা, বাট সহজ করে আমরা এই সব জায়গার ক্ষেত্রে আমি তোমাকে একটু ভয় দেখাতে চাইছি, তুমি ভয় পেয়ে গেছো, এরকম যদি হয় তাহলে এটা করা যাবে না। আমরা নর্মাল সেন্স চিন্তা করতেছি এটা ঘূর্ণন গতি, শেষ। এটা ঘূর্ণন গতি, কারণ ঘুরতেছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, চারপাশে প্রত্যেকটা বিন্দু কি একই দূরত্বে চারপাশে একই সাথে ঘুরতেছে, এটা হচ্ছে ঘূর্ণন গতি, শেষ। এইখানে ক্লিয়ার। তার মানে কি অ্যান্সার হচ্ছে এ। এরকম করে আমরা জাস্ট কনফিডেন্সের সাথে কনফিডেন্স নিয়ে অ্যান্সারটা করব। আচ্ছা, তারপরে দেখো পরের যেটা, এটা মনে হয় ডাবল প্রশ্ন চলে আসছে, এটা একই প্রশ্ন, হ্যাঁ এটা হচ্ছে এই মাত্র যেটা করলাম ওইটাই। আচ্ছা ঠিক আছে, পরেরটা আসি। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, এই টপিক থেকে ভাইয়া তোমাদের অনেক কনফিউশন। এখন তোমরা দুইটা ভাগ হয়ে যাবে, আমি জানি কোন দুইটা ভাগ হবে আমি একটু পরে বলতেছি, আগে তোমাদের অ্যান্সারগুলো দেখি। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কোন ধরনের গতি? ভাইয়া একটু চিন্তা করো তো, হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হয়, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটা আমরা কনফিউজড হয়ে যাই যে এটা কি স্পন্দন গতি নাকি পর্যাবৃত্ত গতি, দুটো তো একই রকম মনে হয় না। বাট হৃৎপিণ্ড আসলে ভাইয়া এটা স্পন্দন গতির কি ছিল, মানে সংজ্ঞাটা কি ছিল, যে একটা নির্দিষ্ট বিন্দুকে কি করবে, একবার একদিক থেকে যাত্রাপথের অর্ধেক সময় একদিক থেকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিক থেকে কি করবে, অতিক্রম করবে, এরকম করে ডলবে, এটা হচ্ছে আমার স্পন্দন গতি ছিল। বাকি উপর নিচ বা পাশাপাশি এরকম নড়াচড়া করবে। বাট হৃৎপিণ্ডে যে সংকোচন প্রসারণ হয় এটা কি, এটা হচ্ছে একদম স্পন্দন গতির রুলস ফলো করে না। এটা কি জানো, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর, একটা নির্দিষ্ট টাইম আছে 0.1 সেকেন্ড বা কতটা সেকেন্ড পর পরে হচ্ছে, বা 0.7 সেকেন্ড এরকম একটা সময় পর পরে এটা জাস্ট হার্টবিট করে একই রকম ভাবে। একই রকম যে গতির কি তোমার হচ্ছে পুনরাবৃত্তি হয়, তখন এটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। তো ওইভাবে মনে রাখবো এটা একটা পর্যাবৃত্ত গতি। অনেকে এটাকে আমরা এ বলে বা স্পন্দন গতি বলে কি করব জানো, ভুল করে ফেলবো। আচ্ছা ওকে ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সি, বুঝছো? কারণ কি এটা একই রকমের যে মানে তোমার সংকোচন প্রসারণ যে প্রসেসটা, এই জিনিসটা একটা সময় পর পরে কি করে একইভাবে রিপিট হয়, পুনরাবৃত্তি হয়, এই জন্য এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে সি। যারা যারা সি বলছো 28 সি সবারটাই হয়েছে। কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার এবং সরলরৈখিক হইতে পারে? ভাইয়া একটু বুঝো, আমরা কি জানি যে রৈখিক গতি, চলন গতি এগুলো কি ভাই বৃত্তাকার উপবৃত্তাকার হতে পারে না? তারপর হচ্ছে তোমার কি ঘূর্ণন গতি তো বৃত্তাকারই হবে, ঘূর্ণন গতি তো উপবৃত্তাকার হয় না। উপবৃত্তাকার মানে কি জানো, এই রকম বৃত্তাকার, এই যে এরকম হচ্ছে চ্যাপ্টা ডিমের মতো, এটা হচ্ছে উপবৃত্তাকার। আর বৃত্তাকার তো গোল, বুঝছো? আর সরলরৈখিক তো সরলরৈখিক যে গতি আছে আলাদা হবে। বাট এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতি তিনটাই হইতে পারে, বুঝছো? পর্যাবৃত্ত গতি হচ্ছে বৃত্তাকার, উপবৃত্তাকার বা হচ্ছে সরলরৈখিক, সব রকম ভাবেই হইতে পারে। ঠিক আছে, আচ্ছা তো সবাই বুঝছি, ভেরি গুড। এটা একটু মনে রাখবা, হ্যাঁ এটা একটু সবাই একটু নোট করে রাখবা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক বেশি আসে তোমাদের বোর্ডে বা স্কুলে। গিটারের তারের গতি, এই উদাহরণগুলো একটু ভালো করে পড়বা, কোনটা চলন গতি, কোনটা ঘূর্ণন গতি, কোনটা পর্যাবৃত্ত, কোনটা স্পন্দন গতি। যেমন এখানে দেখতে পাচ্ছ যে তারের গতি, গিটারের তার, ভাইয়া গিটারের একটা তার মনে করে এরকম থাকে। এটা যখন আমি একটা গিটার, তোমরা দেখছো অনেকে হয়তো যে গিটারকে যখন নাড়াচাড়া করা হয় বা আঙ্গুল দিয়ে নাড়া দেওয়া হয়, কি করা হয়, নাড়াচাড়া করলে এটা উপর নিচে যাওয়া আসা করে, উপর নিচ, মানে এক জায়গায় মনে করে এরকম করে উপর নিচ যায়, হ্যাঁ একই জায়গায় উপর নিচ স্পন্দন হয়। কি করছি, একবার নিচে একবার উপরে, তার মানে কি এটা হচ্ছে স্পন্দন গতির উদাহরণ। বুঝতে পারছি? আর মনে রাখবা স্পন্দন গতি এক ধরনের বিশেষ পর্যাবৃত্ত গতি, কিন্তু এই এক্সাম্পলগুলা দুইটা দুই রকম হয়, বুঝছো? তার মানে হচ্ছে গিটারের গতি স্পন্দন গতি, কিন্তু হৃৎপিণ্ডের স্পন্দন যেটা ওটা কিন্তু আবার স্পন্দন গতি না, ওটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। সহজ করে একদম স্পেসিফিক হয়ে বললে, বুঝছো? আচ্ছা পরের প্রশ্ন। আচ্ছা এটা তো গেল, হ্যাঁ যারা যারা 30-এর এ বলছো সবারটাই হয়েছে। সঞ্জয়, তারপর হচ্ছে জুলফিকার, ভেরি গুড। এখান থেকে হচ্ছে নাজমুল হুদা বলছে, ফারজানা ডি বলছে, এই যে ভাইয়া 29-এর ডি বলছে। আচ্ছা, আর মালিহা এ বলছে এটার, ভেরি গুড। হ্যাঁ যাই হোক, তো আমরা এত পড়াশোনা করতেছি, এটা আসলে তোমাদের সাথে তো আমাদের ইনশাল্লাহ দেখা হবে, কারণ তোমাদের সাথে তো অলরেডি একবার দেখা হয়েছে অনেকের সাথেই, ইনশাল্লাহ আবার দেখা হবে। তো এটা হচ্ছে আমাদের একটা
মানে কি বলে প্রাইজ গিভিং সেরেমনি ছিল। তোমরা যারা পুরো বাংলাদেশের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তো তোমাদের মধ্যেই অনেকে পাইছো, আমি জানি তোমাদের সাথে অনেকের আমাদের সাথে দেখা হয়েছে। আর ইনশাল্লাহ যাদের সাথে দেখা হয় নাই, আশা করি এই বছর পরে আগামী বছর ইনশাল্লাহ দেখা হবে, বুঝছো? তো যাই হোক, আমরা এখন হচ্ছে পরেরগুলো দেখি। নিচের কোন রাশিগুলা ভেক্টর রাশি? এই অধ্যায়ে তোমাদের ভেক্টর রাশি, স্কেলার রাশি, এই টাইপের প্রশ্ন থেকে তোমার এমসিকিউ আসে। কোনটা ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি? আমরা কিন্তু জানি যে ভেক্টর রাশি বলতে বোঝায় যেই রাশিগুলার তোমার মান এবং দিক দুইটাই আছে, আর স্কেলার রাশি মানে কি শুধু মান আছে, দিকের কোনো প্রয়োজন নাই। তো এইগুলো একটু আমরা খেয়াল রাখবো, বিশেষ করে ভেক্টর রাশি কোনগুলা, স্কেলার রাশি কোনগুলা আমরা একটু জাস্ট খাতার মধ্যে লিখে মুখস্থ করার চেষ্টা করব, ঠিক আছে? যেমন নিচের কোনটি রাশি ভেক্টর রাশি? দেখো ভাইয়া, দ্রুতি শুরুতে দেখতে পাচ্ছি যে দ্রুতি একটা কি স্কেলার রাশি, আমরা জানি মুখস্থ, তার মানে এটা বাদ। এই বি নাম্বারও দ্রুতি আছে, এটাও বাদ। বাকিগুলো কি আছে দেখার দরকার নাই, কারণ আমার কি বলছে, আমাকে বলছে রাশিগুলো সবগুলাই ভেক্টর রাশি কোনগুলা। তড়িৎ বিভব, সরণ, ত্বরণ, ভাইয়া এইটা তোমরা সি আর ডি এর মধ্যে কনফিউজড হয়ে যাবা। কেন জানো? কারণ তোমরা তড়িৎ বিভব এই জিনিসটার সাথে কনফিউজড। তড়িৎ বিভব মনে হয় ভাই কই একটা কঠিন জিনিস, মনে হয় এটা মনে হয় ভেক্টরই হবে না। তড়িৎ বিভব একটা স্কেলার রাশি, সবাই একটু মোটা দাগে নোট করে রাখবা, মার্ক করে রাখবা। এটা একটা স্কেলার রাশি, মানে এটাও বাদ। তড়িৎ বিভব একটা স্কেলার রাশি, পরীক্ষায় অনেক বেশি আসে এই প্রশ্নটা। বাট দেখো, ভরবেগ, সরণ, ওজন সবগুলাই হচ্ছে ভেক্টর রাশি। ভাইয়া বলতে পারো ভরবেগ কি? ভাইয়া ভরবেগের মধ্যে কি আছে? এই যে ভরবেগের মধ্যে কিন্তু ভাইয়া বেগও আছে, তাই না? ভরবেগের মধ্যে বেগও আছে, আর বেগ একটা কি ভেক্টর রাশি। তো এই কারণে তোমার হচ্ছে বেগের দিক যেই দিকে, ভরবেগের দিকটা ওই দিকে, তার মানে ভরবেগ একটা ভেক্টর রাশি। এই ভরবেগ আর হচ্ছে তড়িৎ বিভব, এই দুইটা তোমরা একটু মনে রেখো যে এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবা, ঠিক আছে? তার মানে কি, আমরা হচ্ছে তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি, ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। অ্যান্সার হচ্ছে ডি। যারা ডি বলছো তোমাদের সবারটাই হয়েছে। ওকে, তারপর দেখো কোনটি ভেক্টর রাশি? ভাইয়া মোটামুটি আমরা সবাই জানি কাজ একটা স্কেলার রাশি, এটা বাদ। কাজ, শক্তি, ক্ষমতা সব হচ্ছে কি স্কেলার রাশি। চাপ কি ভাইয়া? একটু বুঝো, এইখানে তোমাদের কনফিউজড হয়ে যায়। তোমরা জানো এই প্লবতা চাপের মধ্যে কনফিউজড হয়ে যাবা, আমি জানি তোমরা কোন জায়গায় ভুল করবা, কারণ দ্রুতি একটা স্কেলার রাশি, তোমরা সবাই এটা জানো। বাট তোমরা কনফিউজড, ভাইয়া চাপ কি হবে? চাপ কি তোমার ভাইয়া এই হবে যে কি বলে ভেক্টর রাশি হবে? না, চাপ একটা স্কেলার রাশি। সবাই একটু খাতার মধ্যে নোট করো, সবচেয়ে কমন যে প্রশ্নটা তোমাদের বোর্ড পরীক্ষায় অথবা স্কুলের পরীক্ষায় আসে সেটা হচ্ছে নিচের কোনটি স্কেলার রাশি, অনেকগুলো ভেক্টর রাশি দিয়ে মাঝখানে চাপকে ঢুকায় দেয়। মনে রাখবা চাপ একটা স্কেলার রাশি, বাট প্লবতা এটা হচ্ছে একটা বল, মানে কি ফোর্স। তার মানে হচ্ছে এই প্লবতা বা যে ফোর্স, এটা হচ্ছে কি জানো, ঊর্ধ্বমুখী বল। তরলের মধ্যে চাপ দিলে, পানির মধ্যে চাপ দিলে উপরের দিকে একটা ধাক্কা দেয়, বা উপরের দিকে একটা কি হয় ধাক্কা দেয়, এটাকে বলা হয় বুয়েন্সি ইংরেজিতে, বা প্লবতা বা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। তো এইটা হচ্ছে একটা কি জানো ভেক্টর রাশি, সবাই একটু মনে রাখবা। তার মানে কি, সহজ কথায় বললে অ্যান্সার হচ্ছে বি। ভেক্টর রাশি কোনটা? প্লবতা। এটা তোমরা অনেকেই ভুল করে ফেলবা। আচ্ছা, তারপরে আচ্ছা, এটা তো আমরা দেখলামই যে এই গ্রুপে হচ্ছে আমরা সবকিছু করবো। হ্যাঁ, এটা তোমরা একটু জয়েন করে ফেলো, তো আমরা এটাতে আর সমস্যা না করি। এখানে দেখো, এটা না তো একটা মজার একটা প্রশ্ন, ঢাকা বোর্ড 20 সালে আসছে। আমি আশা করি ঢাকা বোর্ড 26 সালে, বা রাজশাহী বোর্ড 26 সাল, কুমিল্লা বোর্ড 26 সালে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে এই টাইপের প্রশ্ন। করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পরীক্ষা করতে করতে খালি পরীক্ষায় চলে আসে। ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে কি করছে, বৃত্তাকার ট্র্যাক মানে কি পথ, বৃত্তাকার পথে একবার ঘুরে আসলো, তার সরণ কত হবে? ভাইয়া এইটা মনে করো হচ্ছে একটা 30 মিটার ব্যাসার্ধ, 30 মিটার ব্যাসার্ধের একটা কি ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তাকার পথ, বুঝছো? এটা হচ্ছে বৃত্তাকার পথ। এবং করিম এখান থেকে শুরু করে ঘুরে আবার এইখানেই চলে আসছে। আমাকে প্রশ্নে জিজ্ঞেস করছে সরণ কত। ভাইয়া সরণ যখন জিজ্ঞেস করবে, আমরা জানি আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব বা পার্থক্য, অথবা শেষ অবস্থান বা আদি অবস্থানের মাঝখানে যে শর্টেস্ট ডিস্টেন্স।
তো এখন ভাইয়া যেইখান থেকে শুরু করছে আবার ওইখানে যদি ঘুরে চলে আসে, তার মানে কি আদি আর শেষ একই বিন্দুতে, এর মানে এখানে কোনো মানে সরণ হবে না। তার মানে সরণ কি 0 মিটার, সরণ হচ্ছে 0 মিটার। যদি বলতো অতিক্রান্ত দূরত্ব কত, প্রশ্নের মধ্যে যদি বলতো যে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত, তখন আমরা কি বলতাম? পরিধির সমান অতিক্রান্ত দূরত্ব, 2πr। বৃত্তাকার পথের পরিধি আমরা জানি 2πr। তো আমরা আর এর মান জানি 30, তার মানে কি 60 পাই। 60 কে হচ্ছে 3.1416 দিয়ে গুণ করলে যেটা আসতো ওইটাই উত্তর। দেখো ওইটা কিন্তু এখানে দেওয়া আছে, দেওয়া আছে। তার মানে কি তোমাদেরকে কনফিউজড করার জন্য পার্থক্য বুঝো, সরণ কি অতিক্রান্ত দূরত্ব কি, সবাই বুঝতে পারছি? বুঝতে পারছি। তার মানে অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে ডি। বুঝছি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? খুবই খুবই কমন একটা প্রশ্ন, তোমাদের বোর্ড পরীক্ষায় আসে, বিভিন্ন তোমাদের বোর্ডে আসতে পারে, স্কুলে আসে, তোমাদের যে স্কুলের পরীক্ষাগুলোতে আসবে। অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হার, পরিবর্তনের হার ভাইয়া যখন বলবে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তখন কি বলবো জানো? এটা হচ্ছে তোমার দ্রুতি। অতিক্রান্ত দূরত্বে পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দ্রুতি একটা স্কেলার রাশি। আর যদি বলে সরণের পরিবর্তনের হার, সরণের পরিবর্তনের হার, সরণ যদি বলা থাকে, সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। বেগ একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি। পার্থক্য দুটা বুঝতে হবে, ঠিক আছে? তার মানে কি দ্রুতি যদি হয় তার মানে অ্যান্সার হচ্ছে ডি। তো অনেকে আবার বেগ দিতে পারো, এই ভুল করা যাবে না ভাইয়া, ঠিক আছে? এই ভুল কোনোভাবেই 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 করা যাবে না, ইম্পসিবল, ঠিক আছে? আচ্ছা, মন্দনের একক কি ভাইয়া? মন্দনের একক আমরা যেটা একদম সহজ বাংলা কথা বলি, ত্বরণের একক যা, মন্দনের একক তা। ত্বরণের একক যা, মন্দনের একক তা। মন্দন বলুক আর ত্বরণ বলুক, তোমাদেরকে কনফিউজ করার চেষ্টা করবে, তোমরা কিন্তু কনফিউজ হবা না ভাইয়া, তোমাদেরকে বারবার এটা বলতেছি, ত্বরণ বলো আর মন্দন বলো একই জিনিস, ঠিক আছে? তার মানে অ্যান্সার হচ্ছে এ। 54 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার? এই যে কনভার্সনটা, এই যে কনভার্সনটা বেশি আসে, বুঝছো? তোমার হচ্ছে এই যে পরিবর্তনটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য তোমাদের ক্যালকুলেটরে তো একটা সিস্টেম আছে, তোমরা অনেকেই জানো, এটা এখন আপাতত এখানে না বলি। জাস্ট মনে রাখবা, এই 54কে যদি আমরা 3.6 দিয়ে ভাগ করে দিই তাহলেই অ্যান্সার চলে আসবে। অনেকে বলতেছো ভাই কিভাবে আসলো 3.6, আবার কোত্থেকে আসলো? দেখাই দিব, আসো। আমরা জানি 54কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে কি আসবে? তোমার হচ্ছে কিলোমিটার থেকে মিটারে যাবে, কিলোমিটার থেকে মিটারে যাইতে হলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। আর পার আওয়ার থেকে পার সেকেন্ডে যাইতে হলে 3600 দিয়ে ভাগ করতে হয়। এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এইখানে যদি 1000 আর 3600কে যদি ভাগ করি 3.6 আসে। তার মানে এই 54কে আমরা কি করব? 3.6। যদি বলা হয় 70, 70কে 3.6। যদি বলা হয় 100, 100কে 3.6। অর্থাৎ আমাকে প্রশ্নে যেটাই বলবে আমরা যদি সিম্পলি তাড়াতাড়ি করতে চাই 3.6 দিয়ে ভাগ করে দেব। ঢিঙ্গো দেখাইলাম, তোমাদের শর্টকাটও বলে দিলাম। এখন যেইটা সময় থাকে করবা, ঠান্ডা মাথায় করবা। তার মানে কি 54কে 3.6 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 15। অ্যান্সার আসবে 15। এটা মুখস্থ হয়ে গেছে, বুঝছো? কিছু জিনিস মুখস্থ হয়ে যায়। 72কে 3.6 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 20। বুঝছো? এগুলো কয়েকটা মুখস্থ হয়ে গেছে ম্যাথ করতে করতে। আচ্ছা, তো অ্যান্সার পেয়ে গেছি নাকি? অ্যান্সার হচ্ছে 15। তারপর দেখো, একটা মোটরসাইকেলের আরোহী 54 কিলোমিটার পার আওয়ার, এই যে একটা -1 আছে, 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে এবং তার বেগ বৃদ্ধি পেয়ে, দেখো আদিবেগ বলা আছে, আদিবেগ বলা আছে, বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড, মানে কি সময়ে বলা আছে, টি বলা আছে। কত হয়েছে? ভি এর মান, শেষ বেগ দেয়া আছে, আমাকে আদিবেগ দেয়া আছে, সময় দেয়া আছে, শেষ বেগ দেয়া আছে। প্রশ্ন পড়েই বুঝতে পারছি। তার মানে কি ভাইয়া? আমাকে বলছে ত্বরণ কত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভাইয়া কত মিটার পার সেকেন্ড স্কোয়ার জিজ্ঞেস করছে। তার মানে কি এই কিলোমিটার পার আওয়ারকে আবার কি করতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে হবে। অর্থাৎ 54কে আমরা কি করব? 3.6 দিয়ে ভাগ করলে 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার আদিবেগ। আমার এটা আদিবেগ প্রশ্নের মধ্যে দেয়া আছে। এবং আমার দেখো শেষ বেগ কত দেয়া আছে? 35 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি জানি যে ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। শেষ বেগ কত? 35। আদিবেগ কত? 15। আর সময় কত? সময় হচ্ছে 5 সেকেন্ড। তার মানে অ্যান্সার হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
20কে 5 দিয়ে ভাগ করলে 4, তার মানে অ্যান্সার হচ্ছে বি। ভেরি গুড, ফাটায় পোলাপান অ্যান্সার করতেছে, জোস। এইভাবে যদি পড়াশোনা করো ইনশাল্লাহ অনেক ভালো করবা, অনেক ভালো করবা। তোমাদের এই মানে অ্যান্সার বা রেসপন্স দেখে খুব ভালো লাগতেছে, এই ইউটিউব ফেসবুক গ্রুপগুলা বা পেজ থেকে, সব জায়গা থেকে। আচ্ছা, তো এটা গেল, মোটামুটি পারছি। ঝামেলা লাগবে হচ্ছে তোমার এইখানে, তোমার ঝামেলা লাগবে হচ্ছে এই টাইপের প্রশ্নে। এই যে 38 নাম্বার দেখো, একটা গাড়ির বেগ আগের মতোই, একটু চিন্তা করো। আদি বেগ হচ্ছে ইউ দে আছে, সুষমভাবে হ্রাস পেয়ে কি করছে, হ্রাস পাইছে। হ্রাস পাইলে কি হয়, মন্দন হয় না? ঠিক আছে, দেখো 5 সেকেন্ড পর টি এর মান দিয়ে আছে, কত হয়েছে শেষ বেগ 10, বেগ কমে 10 হয়েছে। আমার সূত্র কি ভাইয়া, সূত্র কিন্তু সেম। আমার শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 10, আদি বেগ কত, আদি বেগ হচ্ছে 30, আর সময় কত 5 সেকেন্ড। তার মানে যদি আমি এখন ভাগ করি, আমার হচ্ছে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় ত্বরণ। তার মানে কি দেখো, এখানে -4ও আছে +4ও আছে। যদি প্রশ্নে বলতো মন্দন কত, তার মানে হচ্ছে আমার এখানে এই মাইনাসটা দেয়া লাগতো না, মন্দন বললে মাইনাস দিব না। বাট এখানে প্রশ্নে বলছে ত্বরণ কত, ত্বরণ মানে কি, যেটা অ্যান্সার আসছে আমি মাইনাস সহ এটাই দিব। তার মানে কি অ্যান্সার হচ্ছে সি। সবাই বুঝছি, ভেরি গুড, সবাই সি বলছে। সবাই সিসি করতেছে কেন, হাই। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, নিচের কোনটি সঠিক? সূত্র, একদম সূত্র বলছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। v = st, এমন কোন সূত্র তোমার মনে পড়ে? আছে আসলে নাই ভাই, বাদ। s = vt আছে। আচ্ছা, s = ut + ½ at, কোন সূত্র আছে? একটু দেখো তো, জানো তো আমাকে, আছে কিনা। v² = 2s, এরকম কোন সূত্র আছে? দেখো একটু, জানো তো আমাকে, আছে কিনা। t = u + v/2 × s, আছে? এইখানে দেখো, এই সূত্রটা ভুল। কেন জানো? কারণ এখানে হচ্ছে স্কোয়ার থাকবে, আর এখানে কি, এখানে এস হবে, এখানে টি হবে, তার মানে উল্টাপাল্টা করা আছে, ভুল। বাট এই জিনিসটা দেখে হয়তো অপরিচিত লাগতে পারে, বাট কাহিনী কি, কাহিনী হচ্ছে সূত্র হচ্ছে এইটা। এই সূত্রের মধ্যে যদি আদিবেগ 0 হয়, প্রশ্নের মধ্যে বলা আছে কি, স্থির অবস্থান থেকে আদিবেগ 0, তার মানে 0 + 2as। দেখছো কিভাবে আসছে, v² = 2as কিভাবে আসছে? বুঝছি সবাই কিভাবে আসছে, এইভাবে হচ্ছে আমরা প্র্যাকটিস করব। তার মানে অ্যান্সার হচ্ছে সি। স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ, খুবই কমন একটা প্রশ্ন এবং অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্থির অবস্থান মানে কি, আদিবেগ 0। সুষম ত্বরণ মানে কি, একই, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। ত্বরণটা ফিক্সড, ত্বরণটা কি ভাইয়া, ফিক্সড। বলছে চলমান কোনো বস্তুর বেগ এখানে 4টা অপশন দেয়া আছে, আমার বেগের সাথে সম্পর্ক বের করতে বলছে। তো আমি একটা করে সম্পর্ক দেখি। বেগের সাথে সময় সম্পর্ক একটু মনে করো তো ভাইয়া, বেগের সাথে সময় সম্পর্ক কোন সূত্র আছে? আমরা জানি v = u + at, তাই না? তার মানে কি, v = 0 + at = at, অথবা বলা যায় v = t, কারণ এ একটা কনস্ট্যান্ট, এই যে ফিক্সড ধ্রুবক বলা আছে, তার মানে আমি সমানুপাতিক দিতে পারি। তো বেগ হবে সময়ের সমানুপাতিক। এখানে কি বলছে, সময়ের বর্গমূলের সমানুপাতিক, তার মানে কি, বাদ, এটা ভুল। স্মরণের বর্গমূলের সমানুপাতিক, দেখি তো ভাই স্মরণের সাথে সম্পর্ক কি আছে। স্মরণের সাথে কি ছিল, v² = u² + 2as, এইটা ছিল হচ্ছে আমার সূত্র, যেখানে এই s হচ্ছে আমার স্মরণ। তার মানে কি ভাইয়া, সেম ভাবে আমি যদি u² বাদ দিয়ে দিই আর 2as এখানে লিখি, তার মানে কি ভাইয়া, v² সমানুপাতিক লিখতে পারি না s, কারণ 2 এবং a দুইটাই কি এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখন ভাইয়া আমরা যদি বলি যে শুধু বেগ মানে ভিটাকে রাখি এই পাশে, কি হয়, একটা √ওভার করে দিতে পারি না বলো? তো √s মানে কি, স্মরণের বর্গমূল। এই যে স্মরণের বর্গমূলের সমানুপাতিক, তার মানে কি, বেগ স্মরণের বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে? তার মানে অ্যান্সার ঠিক আছে। যখন ঠিক পেয়ে যাব, আর বাকি দুইটাতে সময় নষ্ট করার দরকার নেই, ঠিক আছে? ওকে, তার মানে অ্যান্সার হচ্ছে বি, বুঝছি সবাই?
আচ্ছা, 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? কত উচ্চতায় উঠবে ভাইয়া? আমরা জানি এইখানে এই টাইপের সূত্রে, মানে এটা তুমি ভেঙে ভেঙেও করতে পারো, বাট ডিরেক্ট সূত্র আছে। এটা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g আমরা শর্টকাট দিয়ে করব। হ্যাঁ, আমরা কিন্তু এটা দিয়েও করতে পারি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এইভাবে কিন্তু করতে পারি, ঠিক আছে। বাট আমরা হচ্ছে এইভাবে করে কি করবো জানো, এই আদিবেগের মান দেওয়া আছে 100 আর ভি এর মান সর্বোচ্চ উচ্চতায় 0, তার মানে 0 সমান সমান 100 স্কোয়ার মাইনাস 2gh, তার মানে h সমান সমান কি হবে, ওই যে মাইনাসটা এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে, তার মানে কি 100 স্কোয়ার ডিভাইড বাই 2g। এই জিনিসটা দেখো এখানে লিখছে, এই শর্টকাটটা আমরা এখানে লিখছি কি, আদিবেগ থাকবে উপরে, অর্থাৎ ইউ যে আদিবেগ, তার মানে কি হবে 100 স্কোয়ার ডিভাইড বাই 2g। জি এর মান কত, 9.81 বা 9.8, যেটা ইচ্ছা বসায় দাও, 9.81 দিয়ে বসায় দাও, খেলা শেষ। শর্টকাটটা বুঝতে পারছি সবাই, সেটা কি ইউ স্কোয়ার বাই 2g। সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এই এইচ এর মানটা আমরা কি করব, এই সূত্র দিয়ে সরাসরি বের করে ফেলবো। উপর হচ্ছে আদিবেগের মান বসাবো, নিচে হচ্ছে জি এর মান বসাবো, কাহিনী শেষ। বুঝছি আমরা সবাই? আচ্ছা, জোস। তো তুমি ক্যালকুলেশন করো, এটার সমনষ্ট করলাম না যেহেতু সময়টা শেষের দিকে, অ্যান্সার আসবে 510। 100 স্কোয়ারকে তুমি 19.62 দিয়ে ভাগ করো, অ্যান্সার চলে আসবে, বুঝছো? 100 স্কোয়ার মানে কি 10,000 না, এটাকে তুমি যদি 19.62 দিয়ে ভাগ করো, দেখবা যে তোমার হচ্ছে অ্যান্সার চলে আসছে। ওকে, পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ভাইয়া এটা একদম গ্যালিলিও সূত্র, এটা তোমাদেরকে ভেঙে বুঝাবো না। গ্যালিলিও সূত্র হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, মুখস্থ জিনিস। গ্যালিলিওর 3টা সূত্র একটু মনে রাখবা, গ্যালিলিওর 3টা সূত্র একটু মুখস্থ রাখবা। সেটা কি জানো? এইটা প্রথমটা হচ্ছে ঠিক আছে, উচ্চতা কি হবে, সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। আর 2 নম্বর সূত্র কি ছিল, যে বেগ হবে সেই বেগটা হবে সময়ের সমানুপাতিক। এই দুইটা সূত্র থেকে ম্যাথ আসে বা তোমাদের হচ্ছে এমসিকিউ আসে। ওকে, 50 মিটার উঁচু দাঁড়ানোর ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূমিতে আঘাত করবে? ভাইয়া দেখো, 50 মিটার উপর থেকে দাঁড়ানোর ছাদ থেকে একটা বস্তু মুক্তভাবে ছেড়ে দিছি, নিচে পড়তেছে। আমরা এগুলো বারবার আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে অনেক বেশি পড়াই, যে কত বেগে আঘাত করবে, কত সময় লাগবে, কোথায় গতিশক্তি বিভব শক্তি আমরা আরও ম্যাথ করি। যাই হোক, তো কত বেগে ভূমিকে আঘাত করবে আমরা সূত্র কি জানি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে, মুক্ত হয় পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ হচ্ছে তোমার 0, তার মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। তার মানে কি আমার ভি সমান সমান √2gh। এইখানে জাস্ট এইচ এর মানটা বসায় দাও, এইচ এর মান কত, 50 মিটার, এইটাই জাস্ট এখানে বসায় দাও, 2 × 9.81 × 50। বুঝছি? জাস্ট মান বসাবা, যেটা আসবে ওইটা উত্তর। তো আমি এটা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি, এখানে 100কে 9.8 দিয়ে গুণ করলে আর 981কে তোমার হচ্ছে রুট করলে 31.3, 31-32 এমন কিছু আসার কথা। যারা যারা ডি বলছো, হ্যাঁ তোমাদের অ্যান্সার ঠিক আছে, জোস। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোন লেখটি সমবেগ নির্দেশ করে? ভাইয়া খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লেখচিত্র থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে, লেখচিত্র থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে, ঠিক আছে। তো একটু বুঝো, নিচের কোন লেখটি সমবেগ নির্দেশ করে? ভাইয়া সমবেগ মানে কি জানো? সমবেগটা হয় যখন এই যে সময় আর দূরত্বের ক্ষেত্রে এইরকম হয়, কি হয়, একটা সরল রেখা হয়, অর্থাৎ সময় দূরত্ব সময় লেখচিত্রে কি হয়, সমান হয়। তো সবগুলো দেখে বুঝতেছি দূরত্ব সময় লেখচিত্র দেয়া আছে, সমান দাগ খালি একটা দেখতেছি, এই যে এরকম, এইটা, এই যে এইটা দেয়া আছে। আবার দেখো এইখানে কি হচ্ছে জানো, এইখান থেকে মানে সমান বলতে আসলে একদম ওই যে সময়ের সাথে কোনো দূরত্বের পরিবর্তনই নাই, তাহলে কি কোনো বেগ আছে ভাইয়া? বলো, নাই। তার মানে আমার সমবেগটা কি হইতে হবে, আমার হচ্ছে এরকম উপরের দিকে উঠতে হবে, বাড়তে হবে, যে সমবেগে যাইতেছে। কাহিনী হচ্ছে যে ঢাল নির্দেশ করে, দূরত্ব সময় লেখচিত্রে যে ঢাল নির্দেশ করে এটাকে আমরা বেগ বলি, এটা হচ্ছে আমাদের কাহিনী। এখন ভাইয়া এটা তো উপর থেকে আছে, এটা দিয়ে কি বোঝায়? আবার তোমাদের অনেক কনফিউশন এইখানে, আমি জানি ভাইয়া, খুবই কমন জিনিস। এইটা কি জানো, এটা কি জানো, একটু দূরত্ব বাড়ছে, একটু উপর থেকে গেছে, কোনো সমস্যা নাই তো। আমার এই জায়গা থেকে সমবেগে কি করছে, এই জায়গাতে যখন গেছে বাড়ছে, সমস্যা নাই তো। আমার তো একই জিনিস, এইটা যদি এইখান থেকে না হয় এখানে যায়, একই জিনিস,
এটাকে সমবেগ নির্দেশ করে। বুঝছো? দূরত্ব সম লেখচিত্রে যে ঢাল পাবো এটা এইখান থেকে হোক, এইখান থেকে হোক, এইখান থেকে হোক, এটাকে সমবেগ নির্দেশ করে। বুঝতে পারছি সবাই? তার মানে অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা ঠিক আছে, একটি শিশুর দোলনায় দুলছে। এখানে দেখো এক্সাম্পলগুলো বুঝো। এটা কি ঘূর্ণন গতি? দোলনায় যখন দোলে এটা কি ঘূর্ণন গতি হয়? এটা কি ঘুরে? না, ঘুরে না। তার মানে 1 নাম্বারটা বাদ। আর বাকিগুলো কি আছে? পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। ভাই আমরা জানি যে স্পন্দন গতি আর পর্যাবৃত্ত গতি একই রকম, কাছাকাছি। স্পন্দন গতি হচ্ছে এক ধরনের বিশেষ পর্যাবৃত্ত গতি। তার মানে দুইটা যেহেতু আমার অপশন আছে 2 ও 3, এটাই হচ্ছে আমার উত্তর। কারণ 1 নাম্বারটা বাদ, 1 নাম্বারটা কোনো কাহিনী নাই। ওকে ঠিক আছে, তার মানে আনসার হচ্ছে 45-এর বি। একটি পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপরে ঘোরাতে থাকলে, ভাইয়া একটা পাথরকে যখন সুতা দিয়ে মাথার উপরে ঘোরাবো তখন একটু মনে রাখবা যে এটা কি করতেছে, আমি যখন ঘুরাইতেছি দিক পরিবর্তন করতেছে না? বলো তো। এই যে দেখো, একবার ওদিকে যায়, একবার এইদিকে, একবার নিচের দিকে, দেখো কি করতেছে, প্রত্যেক মুহূর্তে দিক পরিবর্তন করতেছে। তার মানে হচ্ছে 1 নাম্বারটা ঠিক আছে। ত্বরণ হবে, ভাইয়া ত্বরণ তো হবেই। কারণ কি, বেগের আমি যদি একভাবেই ঘুরাই দিক তো পরিবর্তন হয়। ভেক্টর রাশির যখন মান অথবা দিক যে কোনো একটা পরিবর্তন হয়ে যায় তখন ওই ভেক্টর রাশির পরিবর্তন হয়ে যায়। এবং তাহলে এখানে কি হবে, বেগের যত পরিবর্তন হচ্ছে, বেগের দিকের পরিবর্তন হচ্ছে, ত্বরণ হবে। সমবেগে চলতে না ভাইয়া, সমবেগ থাকবে না। সমবেগ থাকবে না, কেন থাকবে না? কারণ হচ্ছে এখানে তো বেগের দিক পরিবর্তন হচ্ছে। তার মানে অ্যান্সার হচ্ছে 1 ও 2। এই 3 নাম্বারটা বাদ, সমবেগে থাকবে না। ঠিক আছে, ওকে। পর্যাবৃত্ত গতি, ভাইয়া এক্সাম্পলগুলো বুঝো। নিচের কোনগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ? পর্যাবৃত্ত গতি কি? সরল দোলকের গতি, পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি। ভাই একটু বুঝো, সরল দোলকের গতি যে পেন্ডুলাম ঘড়ি, একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায়, এইভাবে ঘুরে। তার মানে কি, এটা একটা পর্যাবৃত্ত গতি। তারপর কি, পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডার উপর নিচে যায়, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। কম্পমান সুরশলাকার গতি, একটা তার যখন কাঁপে, এটাও কিন্তু পর্যাবৃত্ত গতি। তার মানে 3টাই হচ্ছে আমার অ্যান্সার, ডি হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছি, 3টাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে কি 47-এর হচ্ছে অ্যান্সার ডি, 47-এর অ্যান্সার ডি। এইগুলো সবাই একটু মুখস্থ করবা। এক্সাম্পলগুলো পরীক্ষায় অনেক বেশি আসে এবং এটা বোর্ড পরীক্ষাগুলোতে আসে। এটা কিন্তু তোমাদের এই বোর্ডেও বা স্কুলের পরীক্ষাগুলোতে আসার সম্ভাবনা অনেক বেশি। এখন লাস্ট একদম সহজ জিনিস, হ্যাঁ লাস্ট সহজ জিনিস। গ্রাফ দেখে অনেক ভয় পাইতে পারো, বাট তোমাদেরকে দেখাই দিই কত সহজ। আমরা কত শর্টে 1 মিনিটে ম্যাথগুলো করে ফেলি। গাড়িটির ত্বরণ কত, একটু চিন্তা করো। এইখানে একটা বেগ সময় লেখচিত্র দেয়া আছে। আমরা দেখতে পাচ্ছি 0 থেকে এ পর্যন্ত, অর্থাৎ ও এ বিন্দুতে বেগ বৃদ্ধি পাইছে, এ বি বিন্দুতে বেগ একই রকম আছে, মানে কি সমবেগ। বি থেকে সি পর্যন্ত এইখানে হচ্ছে বেগ কমছে, মানে কি মন্দন হয়েছে। বেগ পরিবর্তন যদি কম হয়, বেগ যদি হ্রাস পায় তাহলে কি হয়, বেগ কমলে মন্দন হয়। এখানে মন্দন, এইখানে সমবেগ, এখানে হচ্ছে সমবেগ, এইখানে হচ্ছে মন্দন। তাহলে বলো ভাইয়া ত্বরণ কত? প্রশ্নে বলছে ত্বরণ কত, ত্বরণ হয়েছে কোথায়, এই যে 0 থেকে এ পর্যন্ত এই জায়গাটাতে ত্বরণ হয়েছে। তো আমরা গ্রাফ থেকে দেখতেছি নিচে হচ্ছে সময় দেয়া আছে, পাশে হচ্ছে বেগ দেয়া আছে। ত্বরণ কি ভাইয়া, আমরা জাস্ট উপরে লিখবো বেগের পরিবর্তন, নিচে হচ্ছে সময়ের পরিবর্তন। ভাইয়া বেগের পরিবর্তন কি দেখো তো, এই যে 0 থেকে এতে গেছে, মানে কি দেখো বাম দিকে বেগ পাবা, 0 থেকে 4-এ উঠছে। এই বিন্দুতে বেগ কত, প্রশ্নের মধ্যে দেয়া আছে 4, তার মানে 4 - 0। সময় দেয়া আছে কত ভাই দেখো তো, এই 0 থেকে এই পর্যন্ত সময় কি নিচের দিকে যাবা, এই যে সময়টা 0 থেকে 10 সেকেন্ড, সময়ের পরিবর্তন কত, জাস্ট 10 থেকে 0 বাদ দাও, কত আসে, 4/10 সমান সমান তোমার কত, 0.4 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে কি হয় ভাইয়া, তার মানে হচ্ছে অ্যান্সার হয় সি। ত্বরণ কত, ত্বরণ হচ্ছে সি, ত্বরণ হচ্ছে সি। এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝছি কিভাবে প্রশ্নগুলো করব। এটা হচ্ছে ত্বরণ, কিভাবে বুঝলাম, বেগ বৃদ্ধি পাচ্ছে, এটা সমবেগ, এটা মন্দন। প্রশ্নে যেটা ইচ্ছা বের করতে বলুক, পারবো না আমরা ইনশাল্লাহ। আচ্ছা তারপরে দেখো অ্যান্সার সি। যারা যারা সি বলছো তোমাদের সবারটা হয়েছে, 2-1 এ ডি বলছো, সমস্যা নেই, আমরা এখন শিখবো, সমস্যা নেই। আচ্ছা তারপরে দেখো সুষম বেগে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। ভাইয়া সুষম বেগ মানে কি, সমবেগ। সুষম বেগ কোথায় গেছে, এ থেকে বি পর্যন্ত গেছে। এই এ থেকে বিতে সমবেগ ছিল, সমবেগে ছিল, এবং বেগের মানটা কত, এই যে বাম পাশে যাও, 4 মিটার/সেকেন্ড। আমরা জানি কি অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান ভিটি। তার মানে কি আমার ভি এর মান হচ্ছে 4 দেয়া আছে,
সময় কত, কতক্ষণ সময় ধরে চলছে। দেখো এই এ থেকে বি পর্যন্ত আমরা এই যে নিচে থেকে নিব, সময় কত, 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড। বাদ দাও, 20 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 10 হয়, তার মানে 40 মিটার। এটা হচ্ছে অ্যান্সার এ। বুঝছো কিভাবে অ্যান্সারগুলো করছি আমরা? জাস্ট কি করছি, সুষম বেগে কোথায় ছিল, এ থেকে বি, কত বেগ ছিল 4, কত সময় ছিল, এই যে নিচ থেকে নিচে 20 আর 10-এর বিয়োগ কত, 10, 10 থেকে আমরা সূত্রের মধ্যে বসাই দিছি। সুষম বেগ মানে কি, সমবেগ, তার মানে অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, আর লাস্ট যে প্রশ্নটা এটা আরো সহজ। কি বলছে, একটা সারণী দেওয়া আছে 10 সেকেন্ড পর গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। ভাইয়া 0 থেকে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বলছে, আমার কি বেগের পরিবর্তন হয়েছে না বলো? বেগের পরিবর্তন কত আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, তোমার হচ্ছে কত, ও এটা আমরা ডিরেক্টলি করব, শর্টকাট সূত্র, h সমান সমান u প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এই সূত্রের মধ্যে আদি বেগটা শেষ বেগটা বসাই দিব। এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ, আর এই যে 0 থেকে 10 মানে কি 10 সেকেন্ড হচ্ছে আমার টি এর মান। জাস্ট এখন বসাই দাও, তাহলে কত আসবে তোমার হচ্ছে 5 ডিভাইড বাই 2 ইন্টু 10, তার মানে আসে 25 মিটার। অ্যান্সার আসবে 25 মিটার। আর আমাদের ক্লাস শেষ। বুঝছো, আমরা কি করলাম, সূত্র ইউজ করলাম, বুঝে বুঝে ম্যাথ করলাম, কাহিনী শেষ। দেখছো আমরা কতগুলো ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ সলভ করছি। এগুলো তোমাদের প্রত্যেকটা স্কুলের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের এসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পুরো সময় তোমরা এই একটা ক্লাস অনেক কাজে লাগবে। অ্যান্সার 25 মিনিট, যারা যারা বি বলছো সবারটাই মোটামুটি হয়েছে। তো এখন হচ্ছে আমরা আমাদের এমসিকিউ তো শেষ, অনেকগুলা আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করছি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ক্লাসটা করার জন্য। আজকে যে এমসিকিউগুলো সলভ করছি, পুরো ক্লাসের মধ্যে এমন একটা এমসিকিউ ছিল না যেটা তোমার লাগবে না। প্রত্যেকটা তোমার স্কুল এবং তোমার এসসি পরীক্ষা সব কিছুর জন্যই লাগবে। বাট এখন লাস্টে যেটা তোমার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার পরিশ্রম। আমি তোমাকে করাই দিলাম, তুমি দেখলা, বাট তুমি পরে বাসায় প্র্যাকটিস করলা না, তুমি জাস্ট বই পড়ে গেলা। এটা দিয়ে তুমি আসলে পরীক্ষায় জীবনে ভালো করতে পারবে না ভাইয়া। তোমার পরিশ্রমটা এখানে মেইন। তুমি যত বেশি খাটতে পারবা তত বেশি তোমার নাম্বার বাড়বে, তোমার পরিপক্কতা বাড়বে, তুমি আরো বেশি জানতে পারবা। না হলে ভাই দেখবা যে পরীক্ষার হলে যখন সবাই লিখতেছে আর তুমি জাস্ট খাতা নিয়ে বসে আসছো, চিন্তা করতেছো, তখন ওই খারাপ লাগাটা ভাই কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না। বুঝছো? তো অবশ্যই বাসায় একটু প্র্যাকটিস করবা। ফিজিক্স অনেক পড়তে হয়, প্র্যাকটিস করতে হয়, তারপর যে পারবা ইনশাল্লাহ। আর তারপরে যদি কোনো কিছু জানার হয় আমাদের কোর্স রিলেটেড কোনো কিছু, অবশ্যই 16910-তে কল দিতে পারো। ঠিক আছে ভাইয়া? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাসায় একটু রেগুলারলি পড়াশোনা করবা। ইনশাল্লাহ আরেকটা ক্লাসে দেখা হবে। ঠিক আছে ভাইয়া? তো ক্লাসটা শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।